রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। ডর টিম নিয়ে এবার আমরা উপস্থিত হয়েছি দক্ষিণ ঢাকার এক অজ্ঞাত ক্লিনিকে। সো দিস ইজ দ্য রুম, না? দিস ইজ দ্য রুম। এই সেই রুম যেই রুমের জন্য আজকে এখানে আসছি। দ্য ডাবল বেড কেবিন। যদিও যদি আজকে হলিউডের হইতাম তাহলে এই নামে একটা মুভিও বের করে ফেলা যেত, দ্য ডাবল বেড কেবিন। যদিও বেডগুলা নাই, বেডগুলা সরে গেছে। বেডগুলা সরে যাওয়ার যে কারণটা, সেই কারণেই আমরা দুইজন আজকে এখানে, সেই সাথে আমাদের সাথে যারা আছেন সবাই আজকে আমরা এখানে। আসলে তুই কোনোদিন চিন্তা করছিস দোস্ত, মানে একটা হাসপাতাল কিন্তু ইটস আ সিকিউর প্লেস ফর পিপল। পুলিশ স্টেশন, হাসপাতাল, এই ধরনের জায়গাগুলোতে আমরা কিভাবে যে আমরা মানে সেফটির জন্যই আসি। কেউ অসুস্থ হলে এখানে আসে ভালো হওয়ার জন্য, কেউ বিপদে পড়লে পুলিশ স্টেশনে যায় ভালো দিকটা নেওয়ার জন্য। যদিও অনেক প্রেক্ষাপটে আজকে কিছু কিছু এই যে জায়গাগুলো আমাদের খুব সেফটির হওয়ার কথা ছিল, এগুলা খুব ভয়ের মানে হয়ে যাচ্ছে আর কি। যেখানে সেখানে পথে ঘাটে আমার পেটটা গলাত বান্ধা ছিল, 21টা গিরো দেওয়া ছিল। গাড়িটা নষ্ট হয়ে গেছে, ছবি টিপি উঠে আনছি। ড্রাইভারে বলতেছে যে গাড়ির যে পেট্রোলের যে পাইপটা লাগাইতে 2টা ক্লিপ এমন ভাবে লাগাইছে, নতুন ক্লিপ কোন অবস্থাতে নাকি ছিঁড়া সম্ভব না, এটা পুড়ে গেছি। 2বার হয়েছে একই অবস্থা। আমার বিশ্বাস যে আমি যে সমস্যা ফিল করতেছি হেরা মনে হয় চায় না যে আমি এসে সবার সাথে শেয়ার করি, আমার নিজের বিশ্বাস। আপনার কি ধারণা আপনার মধ্যে মানে সমস্যাটা কি হতে পারে? সমস্যাটা হয়েছে আপনার আমার জিনগত সমস্যা, এটা আমার ধারণা। এবং আমার আম্মা প্রায়ই বলে যে আমি মানে এই ধারণাটা আপনার কিভাবে হইলো, মানে কোনো ঘটনা ঘটছিল? অবশ্যই হয়েছে। আমি 2007 সালে ইন্টারমিডিয়েট পাস কইরা ধানমন্ডিতে একটা চাকরি নিয়েছিলাম স্টাডি সেন্টারে। এই চাকরি থেকে আমি আমার বাসায় আসছি দুর্গাপূজা উপলক্ষে। আমি মুসলমান মানুষ, তবু এলাকার মুসলমান বন্ধু আছে, এদেরকে নিয়ে দুর্গাপূজায় আমরা মজা করি আর কি। হ্যাঁ হ্যাঁ, আমরা তো ঈদেও সবাই মজা করি, পূজায় সবাই মজা করি, এটা কোনো সমস্যা না। আমি আমার বাসা থেকে আমি আমার যে পূজা মণ্ডপটা গোসাবো নদীর সাইডে, পূজা মণ্ডপে যাওয়ার 1 কিলোমিটার আগে একটা শ্মশান পড়ে। শ্মশানটার বর্ণনাটা আমি আগে দিই। এমন একটা জায়গায় শ্মশান, হাটের ডাইন পাশে ইনফিনিটি জমি, অসীম, কোনো বাড়িঘর দেখা যায় না। বাম পাশে নদী, এই সাইডে শ্মশান ঘাট থেকে 1 থেকে 1.5 কিলো হয়েছে পূজা মণ্ডপ, আর আমার বাড়ি হয়েছে 1-1.5 কিলো দূরে। অর্থাৎ এই দিক দিয়ে 1-1.5 কিলো, আর এই দিক দিয়ে অসীম, আর এই দিক দিয়ে একটা নদী দেখা যায় এই পার, এই মাঝখানে শ্মশান। তখন আমি 10টার দিকে বাসায় যায় নামিয়া ফ্রেশ ট্রেশ হইয়া 11:30টার দিকে আমার বাসা থেকে আবার আপনার পূজা মণ্ডপের মাইক শোনা যায়। আচ্ছা, পূজা মণ্ডপের মাইক আপনার বাসা থেকে শোনা যায়? আপনি কি একাই ছিলেন? আমি একাই ছিলাম। কয়েকজন বন্ধু মিলে? না, আমি একাই ছিলাম। বন্ধুদের সাথে ফোনে যোগাযোগ আছে, আর পূজা মণ্ডপে চলে গেছে। আমি কিন্তু একলা যাচ্ছি। হ্যাঁ, আমি একা যাচ্ছি। এই পর্যন্ত আমাদের গল্পটা থামা থাক, আপনার ঘটনাটা। তার আগে আমরা যেহেতু পথে আপনার সাথে কিছু বিপদ ঘটে গেছে সেটা শুনছিলাম, মানে ডরের যাত্রায় যোগ দেওয়ার আগেই আপনার কিছু ঝামেলা হয়েছে, সেটা শুনতে শুনতে আমরা কিন্তু নাজিব ভাই আপনার পরিচয়টা কাউকে দিতে পারি নাই। তাই আপনি একটু আমাদেরকে একটু বলে নেন, একটু বিরতি দিয়ে। মোহাম্মদ নাজিব মাহমুদ। আমার বাড়ি হচ্ছে কাপাসিয়া থানা, দক্ষিণগাঁও গ্রাম। আচ্ছা, দক্ষিণগাঁও থেকে এসেছি। তো আপনার এই জিনের ব্যাপারটা, যেটা আপনি পথে আসার সময় আপনার মনে হয় ধারণা হয়েছে, এই ঝামেলাটা আপনার কবে থেকে হয়? আমার এই ঝামেলাটা আমি 2007 সালে যে শ্মশান ঘাটের যে ইয়াটা, এরপরে থেকে আমার সাথে টুকটাক বলতে, মানে এই মাত্র যে ঘটনাটা আপনি বলছিলেন সেটা থেকেই শুরু হয়েছে? সেটা 2007 সাল থেকে। তাহলে চলেন আমরা আর কোনো কথা না বলে সেই জায়গাটায় চলে যাই, যে আপনি একা একা এখন মণ্ডপে যাবেন। মণ্ডপে যাব। তারপরে আমি শ্মশান ঘাটটা মনে করেন যে প্রায় কাছায় গেছি, 1 থেকে 150 ফিট। একটা বিদ্যুতের গাছ থেকে মিটারটা যতটুকু ফিট হয় 150 ফিট। তারপরে শ্মশান ঘাটের 100 থেকে 150 ফিটের মাথায় আসলাম, পুরোপুরি শ্মশান ঘাটের ভিতরে ঢুকিনি, অর্থাৎ মুখে আর কি। তখন 1 থেকে 1.5 ফুটের 25 থেকে 30টা বাচ্চা, হাতের ডাইন পাশে যেই ধানের জমির মাঠটা বললাম, এই মাঠের মাঝে প্রচন্ড ভাবে খেলাধুলা করতেছে, একটা আরেকটারে চর মারে, দৌড়াদৌড়ি। আমরা 1 থেকে 1.5 ফুট বলতে মানে কত বয়স কত হইতে পারে? 4, 4.5? না, দেখলে বোঝা যায় বাচ্চার বয়স 16-17। 16-17? তাহলে তো এটাকে বাচ্চা বলতে পারে? বাচ্চা না, মানে এটা একটা বাচ্চা টাইপের বলে। আচ্ছা আচ্ছা, মানে বামন জাতীয় কিছু দেখছেন আর কি। আমার কিন্তু প্রচুর সাহস, যেহেতু গ্রামের ছেলে, ব্যবসা বাণিজ্য করি, রাত্রি বিরাতে দোকান থেকে আসি, যাওয়া আসা করতে হয়। হ্যাঁ, যাওয়া আসা করতে হয়। তারপরে একটাই করছি কি, আমি আমার পাঞ্জাবির ধরে টান দিছি। টান দেওয়ার পরে আমার শরীরের কাটা দাঁড়ায় গেছে। আরেকটা হঠাৎ করে চাই দেখি প্যান্ট বাইয়া আপনার গাছে যেভাবে গুয়া গাছে যেভাবে বাচ্চা বলো এভাবে এতটুকু উঠছে। উঠার পরে আমি ইয়া বইলা জারি দিয়া ফালাই দিয়ে এইখানে চেঞ্জলেস হয়ে গেছি।
আমার জ্ঞান ফিরে প্রায় 10 থেকে কিন্তু 15 মানে মিনিট। ওরা কি ভয়ঙ্কর কিছু না, করেছিল? আপনি মানে সেন্সলেস হয়ে গেলেন কেন? সেন্সলেস হয়ে গেলাম। একটা আমার পাঞ্জাবি ভালোভাবে ধরছে, আরেকজন পাও বাইয়া উপরে উঠতেছে, আচ্ছা, আরো কয়েকজন আমার দিকে তেড়ে আসতেছে। আচ্ছা আচ্ছা। তখন আমি ভয়ে একটা চিৎকার দেওয়া হঠাৎ করে যেমন আমার কাছে লাগলো দুনিয়া অন্ধকার, স্ট্রোকের মতো লাগলো আর কি। আমি সেন্সলেস হয়ে গেলাম। আচ্ছা। সেখানে আমি 10 থেকে 15 মিনিট পরে যখন আমার জ্ঞান ফিরে, তখন দিয়ে আমি শ্মশানের রোডে নয়, আমি মেন রোডে পড়ে আছি। জ্ঞান ফিরার পরে দিকে তাকাইছি, চাই দিয়ে আপনার একটা কলা ক্ষেত আছে, কলা ক্ষেতের ভিতরে আমার একটা ফ্রেন্ড বেরিয়েছে। তখন কয়টা বাজে? এই 11:30টার সময় দেখছি, মানে 15 থেকে 20 মিনিট, 12:30 বাজে। আমি যখন সেন্সলেস থেকে যখন জ্ঞান ফিরে 12:30 বাজে। মানে আপনি 15-20 মিনিটের মতন অজ্ঞান ছিলেন? অজ্ঞান ছিলাম। ততক্ষণে কিছুই আবার বলতে আপনাকে পারিনি। কেউ রাস্তায় রেখে দিয়ে গেছে? এটা যখন সজাগ হয়ে দেখি আমি যেই জায়গায় সেন্সলেস হয়েছি, শ্মশান ঘাটে না, আমি শ্মশান ঘাট থেকে এই মনে করেন যে প্রায় 300-400 ফিট দূরে মেন রুটটা, আচ্ছা আচ্ছা। মেন রোডের মাঝে পড়ে আছি। শ্মশান ঘাটের ভিতর দিয়ে যে রাস্তা গেছে, আরেকটা রাস্তা সোজা চলে গেছে আচ্ছা। আরেকদিকে। এই মোড়টা পড়ে গেছি, সজাগ হইয়া চাইদিকে কলা ক্ষেতের ভিতর থেকে আমার একটা বন্ধু তৌহিদুল ইসলাম হ্যাঁ বের হইতেছে। আইসা অন্য সময় হার সাথে দেখা হইলে, আমি যেহেতু ঢাকা ছিলাম 2-3 মাস চাকরি করছি, অন্য সময় তার সাথে দেখা হইলে প্রথম কুলাকুলি করতো, হ্যান্ডশেক করতো, সিগারেট দিত। এদিন তার আচরণ আমার কাছে কিরকম লাগলো, একটু দূরে দূরে তাই দূরে থেকে, আরে কি অবস্থা, কেমন আছো, তুই কি করছ অনেক, আমি কি তুই শুনছস না আমি চাকরি গেছি গা? পরে যেমন হ্যাঁ শুনছি শূন্য, যেমন না শোনার বান করা যেরকম এরকম। আচ্ছা আচ্ছা। তা কথা বলতে বলতে শ্মশান ঘাট আবার পারে যেতেছি। তো যাওয়ার পথে হ্যাঁ বলতেছি যে তো তুই একলা কি লেগে করতে আইসস? আমি একলা না, আমার সাথে আরো 3টা ফ্রেন্ডের নাম বলছে, আরিফ, শরীফ, আরেকটা ছেলে আছে কাশেম, এগোর সাথে আসছি। হেরা পূজা মণ্ডপের ভিতরে আছে, চল আমরা যাই। তখন আমি বলছি যে শ্মশান ঘাটে আমি ওই এই দেখছি। এখন তুই একা আসছিস কিসের জন্য? হ্যাঁ নিয়ে আসতাম কে করে, সবাই ফোন দিছি, সবাই পূজা মণ্ডপে চলে গেছে। তারপরে আমি হ্যার সাথে যাইলাম, যখন পূজা মণ্ডপের গেটের আলোটা দেখা যায় না, যাই বলতেছি কি যে দেখলে ভাই আমি তো পায়খানা করে আসছি, তা আমি একটু নদীর যাবো পানি খরচ করতে। আচ্ছা। এটা বললাম আমি ঠিক আছে তুই যা, আমি ভিতরে যাই হ্যাঁ গোটে বিষয় বার করি, ফোন নাম্বারে ফোন দি মনে, আমার নাম্বার আবার হ্যাঁ বলছি, আবার ফোন উঠায় না, বলছে যে আপনার নাম্বার আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা। এতটুকু। তারপর আমি পূজা মণ্ডপের ভিতরে গেলাম, তৌহিদুল ইসলাম তো ঘাটে গেছে নদীতে পানি খরচ করতে। যাই হোক আমি ভিতরে গেলাম, হ্যাকরতে ফেললাম, হ্যাকর সাথে কুলাকুলি করলাম, যেটা প্রথম তৌহিদের সাথে করা উচিত ছিল, যে 3 মাস পরে দেখা হয়েছে। আগে একসাথে পড়াশোনা করছি। যা বললাম হ্যাঁ, আমার হেরা জিজ্ঞেস করছে তুই এত রাত করে একলা কিভাবে আইসস, এই দিক দাইছস? আমার বাড়ি থেকে শ্মশান ঘাট ছাড়া যেই রাস্তাটা পূজা মণ্ডপের, ওইটা আবার বহু দূর, প্রায় 3-4 কিলো ঘুরা যাইতে হইব যদি ভালো জায়গা দেওয়া যায়। কিন্তু শ্মশান ঘাটের হ্যাঁ, ভিতরটা হচ্ছে শর্টকাট, একদম শর্টকাট রাস্তা, আমার বাসা থেকে মাইক শোনা যায় আর কি। আচ্ছা। তারপরে বললাম যে তৌহিদুল ইসলামের সাথে, তারা তো শূন্য অর্থ বাবা কি বলিস, 3 দিন আগে গাজীপুর রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, জলছিরি গাড়ির নিচে পড়ছে তৌহিদুল ইসলাম। তৌহিদুল ইসলাম। তখন আমার এই যে ভাই এখন শরীরের কাটা খাড়া গেছে, তখন আমি জিনিসটা বাসায় এসে শেয়ার করছি। পরে মা অনেক বকাঝকা করে, মা বলছে যে তোর বন্ধু তোর বাঁচাইছে, আনলে তোর অবস্থা খুব খারাপ হতো। আসলে তো তাই মনে হইতেছে। হ্যাঁ, কিন্তু আমার এইখান থেকে যেখানে আপনাকে পাওয়া গেছিল, যে রাস্তাটায় আপনাকে আপনার বন্ধুর সাথে, ওই রাস্তাতেই কি অ্যাক্সিডেন্ট হয়েছিল? না, ওই রাস্তায় সেই অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার গাজীপুর চৌরাস্তা শিববাড়ি, আচ্ছা। একটা ট্রেনিং সেন্টারে বিদেশ যাওয়ার জন্য ভর্তি হয়েছে, গাড়ি শিখার জন্য, গাড়ির নিচে পড়ছে। আচ্ছা, এই ঘটনার কতদিন আগে সেই অ্যাক্সিডেন্টটা ঘটেছে? 2007-এ ঘটনা ঘটছে, আর হ্যাঁ অ্যাক্সিডেন্ট হচ্ছে 2006-এর শেষে দা, আর আমার ঘটনাটা হচ্ছে 7-এর প্রথম দিয়া। তার মানে ঢাকা খুব বেশি ছিলাম। একটা গ্যাপ নাই, আপনি আর খবরও পাননি যে এই ঘটনা ঘটে না, আমি খবর পাই নাই, কারণ আমি ঢাকা আপনার সাথে ছিলাম তো দেখাই হয়েছে আপনার ওই ফ্রেন্ডের অনেক দিন পর। অনেক দিন পর। মানে ওনার সাথে আসলে পড়াশোনা শেষ করার পরে তেমন একটা কানেকশন তেমন একটা কানেকশন ছিল না আর কি। তৌহিদুল ইসলামের বাসা ছিল আমার এটা দক্ষিণগাঁও গ্রাম, তার এটা কালিয়াবর গ্রাম, দুইটা ভিন্ন গ্রাম, পড়তাম আবার একই প্রতিষ্ঠানে, আচ্ছা। মাদ্রাসার লাইনে। আমরা এসএসসি পর্যন্ত পড়ে আবার আলাদা হয়ে গেছে। তো নাজিব ভাই, এই ঘটনা থেকে আপনার কিছু ঝামেলা শুরু হয় তারপর হ্যাঁ, থেকে। যাই হোক, এটা ছিল আপনার হ্যাঁ, প্রথম ঘটনা, প্রথম তাই তো? ঘটনা। রাজীব ভাই, ডট টিমের কাছে তো আমরা শুনেছিলাম আরো কিছু ঘটনাও আছে আপনার, হ্যাঁ, তো আমরা কি এবার সেই ঘটনাটা শুনতে পারি? হ্যাঁ অবশ্যই। এই ঘটনাটা হচ্ছে, এই ঘটনা ঘটার 1 থেকে 1.5 বছর পর আমি, আমার এক বন্ধু জাহাঙ্গীর, আরিফ, 3 জন লোক একটা জায়গায় বসা ছিলাম। পিছনে একটা কবর, সামনে 3 থেকে 400 ফিট সামনে একটা কবর। জায়গাটা কোথায়? এই জায়গাটা হচ্ছে আমাদের কাপাসিয়া থানারই আরেকটা গ্রামে, আড়াল গ্রাম বলে, আমাদের গ্রামের অন্য গ্রাম। আমরা বিকাল বেলা ঘুরতে গেছি তো, হাঁটতে হাঁটতে ক্লান্ত, তো এমন একটা সময় বসছি, সূর্যটা পশ্চিম আকাশে লাল ভাবে হেলে মানে বসছে। বিকেলের দিকে? হ্যাঁ, আপনার বিকেলে, বসে সন্ধ্যা মানে 20 মিনিট আগে। কাপাসিয়ার গ্রামে পার্সোনালি কয়েকবার গিয়েছি, এবং ডট টিমের সাথে আমরা একবার গিয়েছিলাম, একটা গাব গাছের ঘটনা ছিল। সো আমরা যতটুকু জানি যে গ্রামটা অনেক নীরব একটা গ্রাম, অনেক এবং নীরব, হ্যাঁ। জনবসতি খুব ফাঁকা তারপরে ফাঁকা। জিল আছে, আমরা আরেকটা- ট্যাগ টিলা। আরেকটা জিনিস দেখ, এই যে এই সময়টা কিন্তু আমরা প্রায়ই পাই,
Right. অনেক ঘটনার মধ্যে এই সময়টা পাই। এই এটা যে সময়টা। একটা প্রহর, এতে আর কোনো সন্দেহ নেই। সন্দেহ নেই। ঠিক সন্ধ্যার আগে আগে এই সময়টাতে মানে আধো আলো আধো অন্ধকার যেটা আপনি যেটা বলছিলেন যে আপনারা যেখানে বসেছিলেন এর পেছনেই হচ্ছে কবর। পিছনে একটা কবর, এই কবরটা আবার আশেপাশে একটা আর কোনো- ফকিরের ছিল, আগে ফকিরি লাইনে চলাফেরা করতে আর কি। আচ্ছা। সম্ভবত এইখানে একটা মাজার দিব, সবসময় লাল কাপড় টানায় থাকে, তো প্রতিষ্ঠিত একটু দেরি আচ্ছা, লাগবে। আশেপাশে কোনো জনবসতি বা কোনো ঘর ভাড়া? অনেক দূরে, এটা একটা জিলের পাশে আর কি। ওকে। আচ্ছা। একটা জিল শাপলা ফুল টুল তারপরে ফুটেছে, খুব আপনারা সুন্দর মানে পরিবেশ। খুব সুন্দর ওই পরিবেশে সন্ধ্যার হ্যাঁ, ঠিক তো আগে আগে আমরা বসে আছেন তিনজন তিন বসে বন্ধু। গল্প করতেছি। তো আমাদের সামনের যে কবরটা, এটা 300-400 ফিট দূরে, ওই কবরের আবার বিষ খাইয়া একটা মেয়ে মারা গেছে। এইখানে লোকমুখে শুনছি যেহেতু এটা আমাদের গ্রামের পাশের গ্রাম, এখানে নাকি অনেক কান্নার শব্দ শোনা যায় কবরের পাশ থেকে। রাতে 2টা-3টার দিকে যেসব মহিলারা বাইরে বের হয় এদের প্রস্রাব পায়খানা করার জন্য, তারা নাকি শোনে এগুলাই। তা আমরা ওটা কি হচ্ছে ওই মেয়েটাকে ওই কবর মেয়েটার দেওয়ার পর? কবরের, হ্যাঁ, কবরের কাছ থেকে এই শব্দ আসে। তা আমরা যেটা বলতে করছি, হঠাৎ করে জাহাঙ্গীর আমার একটা চিমটি কাটলো, আমার একটা আঙ্গুল দিয়ে দেখাইলো যে ওই দে ওই দে ওই দে। এ নিয়ে আর কোনো কথা নাই। আমি দেখে তো অবাক, একটা লোক আপনার নিচের অংশ নাই, মাটি দিয়ে হেসরা হেসরা আইসা আমাদের পাশ দিয়ে, আমরা দেখতেছি ঘুরে আমাদের পাশ দিয়ে পিছনে আবার এই যে কবরটা বলছি, আর পিছনে 2-4টা সুপারি গাছ, সুপারি গাছের সাইডে গিয়ে বেনিস, আর দেখতে পারি না। আপনাদের চোখের সামনে? আমাদের চোখের সামনে 3জন প্রত্যক্ষ করছি। আর মাঝে আরিফ যে ছিল, হ্যাঁ, আমার সাথে আসতে চাইছিল এখানে, আচ্ছা আচ্ছা। ঘটনার সাথে ছিল, তার সাথেও নাকি আরো কিছু ঘটনা আছে। কোনো ওরা- একদিন আসবেন কোনো হয়তো একদিন উনি। হয়তো আমরা ইনশাআল্লাহ। আরেককেও নিয়ে আসবো। এই যাই আর হোক, কি। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনারা যে লোকটাকে দেখলেন সেই লোকটা মানে দেখতে কি ভয়ঙ্কর কিছু ছিল নাকি সাধারণ দেখতে মানুষের মতো? ভয়ঙ্কর বলতে, নিচের যেতে পাও নাই, মোটা স্বাভাবিক মানুষের মতো না। স্বাভাবিক মানুষ এভাবে যেহেতু পায়ের অংশ নাই, এভাবে এত দ্রুত গতিতে ভাই এই কবরস্থান থেকে আমাদের পিছে 1-1.5 মিনিটের ভিতরে আসা কোন এইটা অবস্থাতেই সম্ভব এটা না। হচ্ছে একটা ফ্যাক্ট। Possible না। আমরা কিন্তু ঢাকা শহর অনেক সময় দেখি যে কিছু মানে রাস্তায় যারা মানুষের কাছ থেকে ভিক্ষা নেয়, তো অনেকের কিন্তু পা দুইটাই থাকে না, কিন্তু জায়গাটা, ওই জায়গার মধ্যে হঠাৎ করে এমন একটা মানুষ কোত্থেকে আসবে, আর বা হঠাৎ মুহূর্তের মধ্যে আবার নাই কিভাবে হয়ে যাবে। সেটাই। এবং এটা হচ্ছে সাধারণত একটা বড় বিষয়। যারা এই ধরনের পা নিয়ে কিন্তু চলাফেরা করে কোনো না কোনো একটা অবলম্বন থাকে। এরকম right. নিশ্চয়ই মাটিতে ছেঁচড়ে ছেঁচড়ে হাঁটবে না। হাঁটবে না, আর একটা মানুষ ওখানে যাওয়ার কোনো কারণও নেই, আর এত ফাঁকা একটা জায়গায় গেলে অনেক আগে থেকে ওনাদের দেখার কথা ছিল। রাইট। তারপরে ভাইয়া জাহাঙ্গীরদের বাড়ি আবার এই যে ঘটনা ঘটছে যে জায়গায়, এখান থেকে হাফ কিলো ভিতরে, হ্যাঁ, পরে খুবই ভয় পাইতেছে, কয় ভাই এই জায়গাটা ভালো না, আমি এটা সম্পর্কে ভালো তো চলো এখান থেকে উঠাবো। এখান থেকে আসলাম, বাজারে আইসা আড্ডা সাড্ডা দিয়ে বাড়িতে গেলাম, খাওয়া দাওয়া সবকিছু শেষ করলাম। 11:30টার দিকে যাইয়া শুয়েছি, শুয়ে আমি বিটিভি দেখি আর কি। আমাদেরকে ডিসলাইন নাই তো, বিটিভি 12টা পর্যন্ত অনুষ্ঠান এবার বন্ধ করে লাই। টেলিভিশন বন্ধ করলে আপনার ঘুম আসতে আসতে আধা ঘন্টা 1 ঘন্টা লাগে। তন্দ্রাচ্ছন্ন ভাব, নিজের রুমে শুয়ে রয়েছি। আগে আমার রুমের বর্ণনাটা দিই। রুমটা আপনার একটাই দরজা, পাশে আরেকটা রুম আছে, বিল্ডিং রুম, আর 2 পাশেই রুম আছে। তো আমার রুমের এই পাশ থেকে এই পাশে যাওয়ার মাঝে দরজা নাই, পার্টিশনের দরজা যেটা বলে আচ্ছা। নাই। আমি রিমোটটা আমার বাম হাতের কাছাকাছি, আমি শুয়ে রয়েছি স্টেট, আমার উপরে আবার সিলিং নাই, আচ্ছা। টিন দেখা যায় করে, নতুন বিল্ডিং দিয়েছি। হঠাৎ করে চারিদিকে একটা গোলাপ ফুল, তবে গোলাপ ফুলের সাইজও মোটামুটি বড়, খুব সুন্দর। 8 থেকে 10টা 8-10 জায়গায় টিনের মাঝে ফুটে রয়েছে, টিনের মধ্যে? টিনের মাঝে সুন্দর করে। তখন আমি ভাবলাম কি, এটা তো গরু মার্কা ডিউটিন, এটা তো কোনো গোলাপ ফুল মার্কা ডিউটিন না, এটা দেখতে মানে দেখতে আমি ভালোই একটু লাগতেছে। বুঝলাম না, এটা কি হচ্ছে কোন টিনের মধ্যে ছাপা দেখতে পাচ্ছেন ফুল, নাকি একদম অরিজিনাল ফুলের মতোই দেখতে পাচ্ছেন পুরো ফুলটা? আমি জিনিসটা একবার দেখি ছাপা, আবার চোখ বন্ধ করে তাকাই, পরে দেখি ছাপা না, অর্থাৎ ফুল, গোলাপ ফুল, এটা স্পষ্ট বোঝা যায়। হঠাৎ করে আমি ফিল করতেছি কি, আমার ডাইন পাশে খাটের স্ট্যান্ডের মাঝে এরকম নখে আসর দিলে যেরকম শব্দ, এরকম একটা শব্দ। স্বাগত ডরে। কিবরিয়া রয়েছে আপনাদের সঙ্গে, শুনছেন আমার অনুষ্ঠান ডর, এবং অন দ্য স্পট থেকে রয়েছে সুমন ও রেহান, সঙ্গে রয়েছে সাউন্ড এলোবান। আজকে ডরের যারা অতিথি তারা হচ্ছেন নাজিব, তুর্য, রাহাত এবং আকাশ, যাদের জীবনে ঘটে যাওয়া অধিভৌতিক ঘটনাগুলো আমরা ধারণ করেছি, এবং এই অনুষ্ঠানটি কোনোভাবেই অনুকরণীয় নয়। অনেকে এই অনুষ্ঠানটির আদলে রাতের বেলা হয়তো বা এরকম কোনো কিছু করতে যেতে পারেন। তাদের সবার উদ্দেশ্যে আমরা বলতে চাই, প্লিজ ডু নট ট্রাই দিস অ্যাট হোম, বিকজ এই অনুষ্ঠানটি যারা করেন তারা এক্সপার্ট এবং তাদের সাথে থাকে সম্পূর্ণভাবে নিরাপত্তার জন্য একটি টিম। সুতরাং সেই জায়গাটি থেকে আপনি ব্যক্তিগতভাবে এমন কাজ ভুলেও কখনো চেষ্টা করতে যাবেন না। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরছি ডরের সেই জায়গাটিতে যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর। চারিদিকে একটা গোলাপ ফুল, তবে গোলাপ ফুলের সাইজও মোটামুটি বড়, খুব সুন্দর। 8 থেকে 10টা 8-10 জায়গায় টিনের মাঝে ফুটে রয়েছে, টিনের মধ্যে? টিনের মাঝে। জিনিসটা একবার দেখি ছাপা, আবার চোখ বন্ধ করে তাকাই, পরে দেখি ছাপা না, অর্থাৎ ফুল, এটা স্পষ্ট বোঝা যায়। হঠাৎ করে আমি ফিল করতেছি কি, আমার
ডাইন পাশে খাটের স্ট্যান্ডের মাঝে এরকম নখে আছর দিলে যেরকম শব্দ, এরকম একটা শব্দ। আচ্ছা, কাঠের মধ্যে কেউ যদি নখ দিয়ে আঁচড় আচ্ছা, দেয় যে হ্যাঁ, ধরনের শব্দ হয় এরকম ওই শব্দ, শব্দ। অথবা মনে করেন গুনে কাঠ কাটে না, এরকম একটা কর 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 করে একটা শব্দ। তাকাইছি, তাকাই দিয়ে একটা কাক, কাক বড় কাক ঘরের ভেতর। ঘরের ভিতর। কিন্তু এরকম কাক আমি এত বড় কাক চিড়িয়াখানায় গেছি একবার দেখি না, এত বড় কাক। তুই কি কাকটা দেখে বুঝতে পারছিস? অস্বাভাবিক মনে হয়েছে আমার। রেগান মানে দাঁড় কাক। আর কি দাঁড় দাঁড় কাক কাক, কিন্তু অনেক অনেক বইয়ের মধ্যে আমি পেয়েছি একটা স্যাটনিক সিম্বল হিসাবে যাই হোক, অনেক আমি ব্যবহার দেখি করা নাই। হয়। ব্যবহার করা হয়। তো কাকটা দেখতেছি, তবে কাকটা দেখে আমি কাকটারে আপনার বাড়ি দেওয়ার জন্য অথবা দাও দেওয়ার জন্য আমি রিমোটটা ব্যবহার করবো। রিমোটটা হাতে নিছি, এদিকে ফিরছি, কাকের আমি মারমু, কাক আছে দেখতেছি, হঠাৎ করে আমার এই গাড়ির এই জায়গায় গরম একটা নাকের শ্বাস। এদিকে ফিরছি, ফিরে দিয়ে যে 2007 সালে শ্মশানঘাটে যে বাইকটা, যে বাচ্চা আমার বাসায় যে বাচ্চা পোলাবান বয়স্ক, এর একটা শুয়ে রয়েছে আমার ঠিক পাশের যে খালি জায়গাটা, 2-3 জন খাটতো। ভাই দেখায় এত ভয় পাইছি, একটা হাসি দিছে খুব কর্কশ বাসায়, অর্থাৎ হাসিটা তার বয়সের সাথে ম্যাচিং খায় না। হাসিটা খুবই আস্তে দিয়ে আপনার চোখটা আমার দিকে চাইছে পরে মনে হচ্ছে যে 2টা গাড়ি ক্রস হইলে একটা গাড়ি এদিকে ঠাস করে লাইট মাইরা আবার আস্তে করে নিবা লাইট, চোখটা এরকম একটা লাইটিং দিছে। দেওয়ার পরে আমি আল্লাহু আকবার কইরা জোরে চিগলান দিয়ে সেন্সেস লয়ে খাটের থেকে নিচে পড়ে যাই। সেন্সেস যেহেতু হয়ে যায়, আমার একটা মাত্র দরজা, আর কোনো দরজা নেই, পাশের রুমে সবাই সজাগ হইয়া, আমি তো আর কিছুই বলতে পারবো না। পরে এই ঘর থেকে সানসিটের উপর দিয়া আমার রুমে এসে দরজা খুললাম, আমার মাথায় পানি চানি দিয়ে পরে সুস্থ কইরা পরে বললো এই অবস্থা। কি কি অবস্থা তাহারা বলার পরে আমরা সবাই প্রত্যেক করছি খাটের ওই যে স্ট্যান্ডের নিচের যে ফয়াটা বলে খাটের, তারপর যে মোটামুটি যেই সাইজের একটা ব্যাং, এটা আপনার কুনি ব্যাং না, আমরা তো গ্রাম অঞ্চলে বিভিন্ন কালারের ব্যাং দিই, কালারটাই ডিফারেন্স, অন্য কালার টাইপের এই ব্যাংটা। অর্থাৎ এত বড় ব্যাং আমার রুমের ভিতরে আসা পসিবল না, কোন অবস্থাতেই সম্ভব না, দরজার নিচে দিয়ে আসা, অন্য কিছু আসতে পারবো না। আচ্ছা, মানে এত ছোট এত ছোট। জায়গা। তারপরে আমার রুমের ভিতরে আবার একটা গুয়া গাছের একটা লোলের মতো লাড়ি থাকে, আমি চাচ্ছিলাম মারলাম। আব্বাই জিনিস বুঝতে পারছে যে জিনিসটা কি, আব্বাই দেয় নাই, তারা এখানে বসে কথা বলতেছে, দরজা খোলা, ব্যাং যে কোন দিক দিয়ে বার হইছে এই কথাটা তো বলার আধা ঘন্টা 1 ঘন্টা পরে ফজরে আজান দিছে। পরে আর ব্যাংটাও বিশ্রায় পাই নাই। পরের দিনের থেকে 2-3 দিন জ্বর ছিল। আমাদের এখানে কাদির দাদা নামের এক কবিরাজ আছে, তার কাছ থেকে ঝাড়ফুঁক করলাম, মোটামুটি সুস্থ হইলাম। আচ্ছা, আমি একটু এখানে কয়েকটা জিনিস আমার একটু কনফিউশন হয়ে গেছে। আপনি যখন বলছিলেন যে কাকটা দেখছেন, এরপর হঠাৎ করে আবার নিঃশ্বাস, মানে নিঃশ্বাস, হ্যাঁ। মানুষের নিঃশ্বাস, গরম একটা নিঃশ্বাস আমারই খুব গাড়ির কাছে, অর্থাৎ আমার আর বালিশের পাশে বাচ্চা, কোন আরেকটা বালিশ। বাচ্চাগুলোর কথা বলছেন? ওই যে 2007 সালে আমি শ্মশানঘাটে যে প্রথম যে ঘটনাটা বলছি, শ্মশানঘাটে আচ্ছা, আমার যে আচ্ছা, রাস্তার যে বাচ্চাগুলো আমার পাও বেয়ে উপরে উঠতেছিল, আমার ভুতুয়া পাঞ্জাবি, ওই বাচ্চাগুলো ওই সেম বাচ্চা, আচ্ছা, একটা বাচ্চা আমার এইখানে শ্বাস ফলাইছে, তখন আমি দেখে সেন্সলেস হয়েছি। আর ওই কাকেরও আর কোন অস্তিত্ব না না, পাননি? আমি যখন কাকটাকে জিল দিমু আমার হাতে কিন্তু রিমোটটা নিছি বাম হাতে, তো এমন সময় আমার না যখন আমার না শ্বাস পড়ছে, আমি নিজে নিজে বামকে আগে এদিকে দেখে লিখি আছে, এদিকে তাকাই দিয়ে অবস্থা আল্লাহু আকবার কে আর চিৎকার দিয়ে আমি সেন্সলেস হয়ে গেছি। আচ্ছা, এই বাচ্চাই আবার আমি দেখছি 2013 সালের শেষে আবার একই বাচ্চা। আরেকটা ঘটনা হচ্ছে এই যে গ্রাম অঞ্চলে স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা দেয় না, কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানে গেলাম, তো সাধারণত মাগরিব পর্যন্ত আপনার স্পোর্টস খেলাটা যেটা এটা খেলায়, মাগরিবের পরে যে কোনো একটা শিল্পী নিয়ে গান করায়। তো মনির খান ছিল, চন্দ্রলতা গাম গাগটি ইউনিয়ন কাপাসিয়া থানার ভিতরে, আমার থেকে একটু দূরে আর কি। 10-12 কিলো হাইটে গেলাম অত্যন্ত অঞ্চলের দিকে। 9টা 9:30 দিকে ফাংশন শেষ হয়েছে, শিল্পীদের গান গাও, আস্তে আস্তে 11টা বাজে। তো ওই যে জায়গাটায় বসে আমি জাহাঙ্গীর আরিফ যে নিচের অংশ নাই, যে লোকটা দেখলাম কবরস্থান থেকে আসলো, এই জায়গায় আসছি, কথা বলতে বলতে আসছি, হঠাৎ করে কয়জন তখন সেখানে? আমরা ছিলাম 6 থেকে 7 জন। আরিফ ছিল, জাহাঙ্গীর ছিল না, যে প্রথম, আর বাকি যে রেহারা আমগর জুনিয়র, ওর সাথে পরিচয় হয়েছে অনুষ্ঠানে যাই, আসার সময় একসাথে আসছি, যেহেতু এক এলাকায় আসবো। দুজন করে মোটামুটি লম্বা লাইন হয়েছে, 8-10 জন হইব, সবাই যার যার কথা নিয়ে ব্যস্ত। আমি আর একটু নীরবতা। তো ওই যে আমি বলছিলাম না যে এই ঘটনা, যে পিছনে যে কবরটা ছিল আমাদের, যে একজন পীরের কথা বলছি যে মাজার হবে, হ্যাঁ কবরটা ফাঁস করি নাই, কবরের মাঝামাঝি, কবরটা পাশে আমি কাছাকাছি, হঠাৎ করে দেখতেছি কবরের পাশ গিয়া একটা কলা গাছের পাশ থেকে সেই বাচ্চাটা, আমি বাচ্চাটা নোটিস করছি, যে বাচ্চাটা ওই বাচ্চাটা আমার রুমের ভিতরে দেখা বাচ্চা প্লাস শ্মশান ঘাটে দেখা বাচ্চার এই বাচ্চা সেম বাচ্চাটা এভাবে হাত দিয়ে রাখছে। আমি কিন্তু আমি 2-3 বার প্রত্যক্ষ করে এখন সামনাসামনি হয়ে আমার ভিতরে ভয় মোটামুটি চলে গেছে, শক্তি পাইতেছে, যেহেতু আরো 8-10 জন লোক আছে, কিছুই করতে পারবো না, আমার এরকম বিশ্বাস। তখন আমি আরেকটু বলতেছি,
যে আরিফ এই বাচ্চাটা কার? আরিফে বলতেছি কি আমাদের এখানে একটা প্রতিবন্ধী বাচ্চা আছে। হ্যাঁ বলতেছি কি এটা মনে হয় রাতে যেহেতু এত রাত পরে আর এই বাচ্চা ছাড়া আর কে ডাইব, রূপনের ফলা প্রতিবন্ধী আর কি, মানুষ দেখলে কামড় মারে, আচ্ছা আচ্ছা এমন একটা বাচ্চা আছে আমাদের এলাকায়। যখন আমি খুব ভালোভাবে জিনিসটা লক্ষ্য করার চেষ্টা করি তখন ভাই বিশ্বাস করবেন না, বাচ্চাটা এমন ভাবে একটা বাউতি আছে না, মানে গাড়ি একটা গাড়ি আরেকটা গাড়ি অ্যাক্সিডেন্টের হওয়ার অবস্থায় যেমন পাঁচ কাটায় চলে যায়, আমাদের থেকে এইভাবে পাঁচ কাটা, এবং পাঁচ কাটা আমাদের দুইজনের থেকে সামনের যে লোকগুলো আছে একটা লোকের থেকে আরেকটা লোকের দূরত্ব আমাদের 1 বিঘ গাছ অর্থাৎ 6 ইঞ্চি পাশাপাশি যেতেছে। 6 ইঞ্চির ভিতর দা বাচ্চাটা যায় কিন্তু তাদের শরীর লাগে না, তারা টেরও পায় না না তারা টের পাইতেছে না, তারা লক্ষ্যই নাই, হারা ঠিকই কথা বলতেছে। আমি জিনিসটা নোটিস করতেছি 6 ইঞ্চি একটা ফাঁকা দিয়ে একটা বড় সড়ো বাচ্চা মানে জায়গা, কিন্তু তাদের সাথে দুজনের কোনো মাছ ধাক্কা দিয়া লাগে না। যায়, যাইয়া আবার ঘুরাইয়া আমাদের পিছন দিয়ে আবার আমগর দুইজনের মাছ দিয়া যায়। তখন তো জিনিসটা আমার কাছে খুবই অস্বাভাবিক মনে হইতেছে। তখন আমি চিন্তা করতেছি দেখি নিচের অংশ পরে যেটা দেখলাম নিচের অংশ আছে না, পা দেখা যায়, এবার পা দেখা যায় কিন্তু ফাতার অংশ উল্টা। যখন তার মুখের দিকে তাকাইছি না, আমার অনেক হিজড়া টাইপের মায়াগর দিকে তাকাইলে দেখছেন না মুখের কিরকম একটা মটকান মারে, এরকম একটা বিশ্রী একটা মটকান দিচ্ছে। তার হাতও বাইর করে না, এভাবে রাখছে না, পুরোপুরি মন মানসিকতা মানে এভাবে রাখছে বকুল তলায় রেখে এভাবে দিয়েছে গুঞ্জা যাতে রাখছে। দেখা না যায়। আর ঠ্যাং দেখে তো আমি পুরোপুরি তখন আমার শরীরের কাটা খাই হয়ে গেছে, আমি খুব শক্তি সঞ্চার করলাম কি সাথে লোক আছে, কোনো প্রবলেম নাই, আমি ভয় পাবো না। এবং হ্যাঁ বলতে চাইলে উদয় হয়ে যাবো, আমি জিনিসটা আমি দেখবো যে কতটুকু আমাদের পিছনে যায়। মানে আপনি হচ্ছে না দেখার ভান করে বান দেখতে করে থাকলেন। হ্যাঁ আসতেছি, আবার আরিফের সাথে টুকটাক কথা চালাইতেছি এই বাচ্চাটা নিয়ে। যখন হ্যার কথা কই হ্যাঁ সামনে জায়গা, হ্যার কথা অফরাইকা হ্যাঁ ফলো করি, হ্যাঁ আবার পিছন দা আমগর দুজনের মাঝখান দিয়ে 6 ইঞ্চি থাকবে, আবার এসে পড়ে সামনে আসলে কিন্তু এই সময়ের মাঝে বাকি লোকগুলা টেরই পাচ্ছে না। হেরা সবাই বাচ্চা যে একটা আছে, হেরা ভাবছে রূপনের পোলা, ওই যে আমি যে প্রতিবন্ধী, আচ্ছা। কিন্তু হেরা ঠ্যাঙ্গের দিকেও ফলো করতেছে না, তারা অর্থাৎ ওই যে মনির খান আসছে, এই আচ্ছা, মনির ওই খানের গান দিকেই নিয়ে ওই তারা তারা ওইটাতে মেতে আছে। আর যেহেতু জানি একটা প্রতিবন্ধী বাচ্চা আছে, সবাই ধরে সবাই নিয়েছে ধরে তার। নিয়েছে যে কিন্তু এলো। উনি যেহেতু আগেও 2 বার দেখেছেন, উনি চিনতে পারছেন। আমার ভিতরে কিন্তু জিনিসটা কি আস্তে আস্তে যখন ওই যে মায়াটা বিষ খেয়ে মরছে, এই কবরটা ফাঁস করে না মুসলিম কাহার একটা মোটর বলে আর কি, পানি দেয় শেষ পাম্পের না এসে পরে তখন দিয়ে সামনে বাড়ি। আমি এইবারে যাইও জীবনে জিনবোধ ধরি নেই, আজকে ধরালাম সিদ্ধান্ত নিয়ে আমি পকেটটা 8টা বাইর করছি, পিছনটা থাস করে থারবা দিয়া গাঢ় ধরবো। যেই মন মানসিকতা নিয়ে হাতটা বার করলাম, হঠাৎ করে ঘূর্ণিঝড় তুফান আসলে যেরকম শব্দ হয় না, 3-4টা গাছ ভাঙলে আমাদের ডান পাশে আম গাছ কলা গাছ ভাঙ্গেলে সবাই অবাক করে চাই রয়েছে, কি ব্যাপার কিসের শব্দ হলো? কিসের শব্দ? আমি কি বাচ্চা দেখ কই, বাচ্চা তো নাই, আমি কি এটা বাচ্চা না ভাই ধরতাম গেছিলাম, এই অবস্থা আন্দা গেছে দেখ সব ভাঙ্গে সিঙ্গেল হয়ে যেতেছে আপনাদের এই ঘটনা চোখের আমার সামনে? সবার চোখের সামনে ভাই। এই যে আরিফ ছিল বলছি না, আজকে আসলে হয় 2টা ঘটনা প্রত্যক্ষদর্শী হিসাবে থাকতো। ওকে, এই যে আমার এই আরেকটা- হলো আপনার 3 নাম্বার ঘটনাটা গেল। কি বলবো, এতগুলা মানুষের সামনে এই ঘটনা। তখন আপনারা রাস্তায় যাচ্ছেন, তাই ছিল? ফাংশনটা দেখে আমরা বাসার দিকে আচ্ছা, যাচ্ছি। বাসার দিকে হ্যাঁ আসতেছেন। বাসার দিকে আসতেছি মানে তখন এইটা একটা মানে অভিনব ব্যাপার আমি আজকে পাইলাম, যেটা হচ্ছে যে দেখ উনি কিন্তু বুঝতেছে যেহেতু উনি আগে দেখছে, কিন্তু বাকিরা কিন্তু আসলেই ভাবতেই পারে এলাকার একটা অ্যাবনর্মাল ছেলে হয়তো ঘোরাঘুরি করছে, আছে দৌড়াদৌড়ি আমাদের করছে। এখানে একটা বাচ্চা আছে এরকম প্রতিবন্ধী মানুষ, আচ্ছা আচ্ছা সাইজটাই ভাবছে যে ওই বাচ্চাটাই, আর এই এই জন্য বাচ্চাটা খুব সবসময় একটা- উদাম শরীরে থাকে, আচ্ছা, কামড় দেয় যেটা, আর যেটা আসছে হ্যাঁ কিন্তু উদাম শরীরে। এই জন্য ওনারা খুব একটা এবং আরেকটা নোটিস জিনিস করেন আমি এই বলতে ভুলে বিষয়টা। গেছি, হ্যাঁ সাথে আমি একটা গন্ধ বেশি কিরকম গন্ধ মনে হয় না, একটা গোসল টোসল না করলে 15-20 দিন স্যাঁতস্যাঁতে একটা গন্ধ পড়ে না, এরকম একটা গন্ধ আমি ফিল করছি, আরিফও ফিল করছি, কিন্তু হারা ফিল করে নাই। তো নাজিব ভাই 3টা ঘটনা শুনলাম আমরা, 3টার মধ্যেই সেই বাচ্চাটা কিন্তু ছিল। বাচ্চা তিনটা হ্যাঁ। তো আপনার মানে ওই যে শ্মশান ঘাটে তখন কি আপনি কোনো ভুল করেছিলেন? কোনো শ্মশান ঘাটে ভুল বলতে ভাই 2007 ঘটনা, 2006 আমার একটা ফ্রেন্ড ছিল হিন্দু, ওই শ্মশান ঘাটেই তাদেরকে দাহ পোড়ানো করা হয়, হয়েছে আর কি। পোড়ানো হয়। তো হ্যাঁ আপনার শ্মশান ঘাটের পাশে গোসাবো একটা নদী বলে, খুব নাম করা নদী গাজীপুর ডিস্ট্রিক্টের মাঝে, ওই নদীর মাছ খুব বিখ্যাত, ব্রহ্মপুত্র নদী আর কি, আচ্ছা, কিন্তু আমরা আচ্ছা। গোসাবো নদী রাখি আর কি বিখ্যাত। হাজার হাজার জেলে জীবিকা নির্বাহ করতো নদীর বুকে জালটাই না। তো এই নদীর পাশে একটা বট গাছ আছে, বট গাছের নিচে একটা মন্দির আছে, এই মন্দিরের মাঝে আমি পূজাত গেছিলাম আর কি। কি মন্দির এটা? এটা মন্দির হয়েছে আপনার রাধা মন্দির বলে, আপনার গোসাবর আচ্ছা। যে স্থানীয় হিন্দুরা আছে তারা নিজেরা এটা করে লইছে, আচ্ছা আচ্ছা নতুন করছে মন্দিরটা, বেশি দিন হয় নাই। আচ্ছা। আগে বট গাছ ছিল, আগে মেলা টেলা জমতুম, হিন্দু রিলেটেড মেলা আছে না, গোসল কইরা যে পূজা করে বৈশাখ আসে। মাসে বা এই ধরনের মেলাগুলো শুধু এই মেলাটা হইতো না। পাশে এই ছেলে অঙ্কুর কইরা নাম 5 পর্যন্ত প্রাইমারি স্কুলে পড়ছি, পরে মাদ্রাসা লাইনে গেছি। হ্যাঁ এই মনে হয় আনুমানিক 8-9 পরে
গুড্ডি উড়াইতেছে হ্যাঁ নদীর সাইডে, খুবই বাতাস। গুড্ডিটা গিয়ে ওই মন্দিরের পাশে একটা বট গাছ আছে, খুবই পুরানো। আচ্ছা বট গাছে যায় গুড্ডিটা বাজছে, আচ্ছা ঠিক আছে। গুড্ডিটা বাজার পর এই গুড্ডিটা ফাটতে গেছে, পইরা ডালা ডলার মাঝে বাড়ি খেয়ে সাথে নগদে মনে করে মাথা মতো সব কিচ্ছাম শেষ। ওখানেই মারা হ্যাঁ, মানে আর কি ওখানেই মারা ঘুড়ি গেছে। নামাতে গিয়ে তার ওই যে কাঠ কোনো একটা ডাল ভেঙে পড়ে তার বাইরে মাথায়। ভেঙে শুনছি, শুনে গেলাম। তবে আসলে ভাই পুরানো রিয়াটা যেটা অনেকে শখ করে দেখে, আমি কিন্তু ওই দিন ওইখানে বসে দেখছি। তো তারে আমার বাসা থেকে যে একটা কালো টাইপের একটা চাদর দিয়া, যেহেতু বিভৎস হয়ে গেছি গা, বুইরা টিরা, চাদর দিয়ে ঢেকে নিয়ে হ্যাঁ, গেছে। ঢেকে টিকে বন্ডা সন্ডা দিয়ে উঠছে, শ্মশান ঘাটে নিয়ে পুরা টরা দিছে। ছিলাম আসরের আজান পর্যন্ত ছিলাম, দেখতাম আর কি লাশ নাকি পুরা দিলে উপর উঠটা পরে, তা দেখি আর কি ফুল্লা যায় এই সেই। তো দেখি তো এই দুর্গা কিছুই হয় নাই, মাংস পুরা গন্ধ টন্ধ তো নিজেই প্রত্যক্ষ গেলে তো সরাসরি এটা তো আসবেই। হ্যাঁ। আসবে। সেটাই। দেখলাম হলাম যাক, এই গেল 20 থেকে 25 দিন। আমার বাজার বাড়ির পাশে আমার একটা বাজার আছে, নতুন হয়েছে। আমার বাপের নামে বাজার করছে জালাল মার্কেট, দক্ষিণ টেকপাড়া জালাল মার্কেট, 9:30 বাজে। বাজারে লাস্ট মাত্র বেশি ফেসবুক টিপতেছি, একটু ধূমপান করার অভ্যাস আছে, তো ধূমপান শেষ, ফেসবুক টিপা প্রায় শেষ। এখন 11:20 কি 45 বাজে। আমি ফিরবো, হাতের ডান পাশে রাস্তার পশ্চিমে একটা জাম গাছ, জাম গাছ বেয়ে ওই যে অঙ্কুরটে যে কাপড় দিয়া আপনার লাশটা আইনা পোড়া দিছে, ওই কাপড়টা কিন্তু পোড়া দেয় নাই, কাপড়টা কিন্তু ওই আর কবরের ওই যে পোড়া দিয়ে আবার ওই যে পানির একটা কলস টলস দেয়, কিন্তু এটার উপরেই রেখে দিছে। এদিনকার ছিল কিন্তু জ্যোৎস্না রাত, চক্র সব দেখা যায়। একটা টাকার নোট যদিও মাটিতে পড়ে দেখা যায়। মানে কাপড়টা- ভরা পূর্ণিমা যেটা বলতে ভরা বোঝায়। এই কাপড়টা আপনার জাম গাছ বাইয়া বাইয়া চুপ করে নিচে পড়ছে, গাছের নিচে পড়ছে কাপড়টা? শুধু কাপড়টা? হ্যাঁ, এই কাপড়টা আমি কিন্তু কাপড়টা দেখে চিনতে পারছি, কাপড়টা পড়ছে। পরার পরে একদিক দিয়ে ভয় পাইছি, আর দিক দিয়ে পাইছি না। কিন্তু এই কাপড়টাই যে সেই কাপড়টা আপনি না, কিভাবে আমার বুঝলেন? দেখা মনে হয়েছে যে কাপড় সেম, আচ্ছা কিন্তু কিভাবে আমি সন্দেহ করছি, কাপড়টা দেখা আরেকটু ঘুরছি, সিদ্ধান্ত নিছি যাই হোক আমি যাবো, থাকবো না, ঠিক আছে। এখান থেকে বাজার দেখা যায়, বাজারের আপনার টেলিভিশনের শব্দ শোনা যায়, টি স্টলের টেলিভিশনের শব্দ। ওকে আচ্ছা তা আমি ঘুরছি, ঘুরে দাঁড়াইছি, হাত নিয়ে আমার ঠিক পায়ের 6 ইঞ্চি পিছনে এই কাপড়টা আবার তপ করে পড়ছে এবার একটা বাতাস লাগছে। যদি বড় একটা কাপড় নিচে পড়ে একটা বাতাস অবশ্যই লাগবে, হ্যাঁ। তো বাতাসটা মাংস পচার গন্ধ, ওই যে আমি যে আচ্ছা, যেই গন্ধটা গন্ধটা আমি আপনি- নোটিস করছি, সেম গন্ধ। আচ্ছা ভাইয়া বিশ্বাস করবেন এই যে ভাই আসলে যার কাটা করে গেছি আমি পিছনে ফিরে, আমি কাপড়টা দেখার পরে ওনার তো বাতাস টাতাস কিছুই নাই, সুন্দর করে না উপরে উঠতে আমার কুম্বরের মধ্যে একটা প্যাচ দিয়া, আবার কুম্বর থেকে ওরা একটা আডেঙ্গা গাছ বলে খালফার আছে না, খালটা গাছ দিয়া উঠতে বাতাস গতিতে গাছ টাছ ভাঙ্গা সিরা ফাইরা নিয়া একদম একটা বিল আছে, ওই বিলের দিকটা একদম অনেক দূরে গেছি। আমি জায়গায় ছিলাম, অর্থাৎ কাপড়টা আমার একটা মানে প্যাচ একটা দিয়ে গেছে, টাচ দিয়ে গেছে আর কি। গাছ দিয়ে খুব গন্ধ, বৃষ্টি গন্ধ। তখন যখন যায় আমি দৌড় দিছি, চিৎকার দিয়ে দৌড় দিছি, পয়টা আমার হাঁটু ছিলা লাইছে, আমার লুঙ্গি ছিড়া লাইছি। বাড়িতে যাইলাম, আমি তো মাছ খাইতে না, মাছ টাছ খাই নাই, নিজের রুমের ভিত্তি অনেক কিছু প্রত্যক্ষ করি। জিনিসটা শুধু আম্মার সাথে শেয়ার করলাম, আমার খুব বহাবাজি করলো। রাতে 3টার দিকে শুরু হইলো জ্বর কাকে বলে। আমি নিজে একজন গ্রামীণ ডাক্তার, ফার্মাসিস্ট, না পাক্সটা খাইছি 3 দিন, কোনো কাজে না। 4র্থ দিনের দিনে জ্বর প্লাস ব্যথা, পায়ের নখ থেকে মাথা উঠতি, চরম ব্যথা, ট্যাবলেট খেলাম, সারে না, অনেক কিছু করলাম। মুন্নর্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেলাম, এই যে চুমাইছিন জ্বরের অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আমার দোকানই আছে, খাইলাম, কোনো কাজে না। 15-20 দিন পরে মায়ার আব্বা, আমার মাওলানা আব্দুর রাজ্জাক সাহেবের একটা মেয়ে আছে, ওনার আবার কবিরাজি করে, ওনার কাছে নিয়ে গেছে। যাইতে মন চান, অথচ অসুস্থ, যে আম্মা নিজে নিয়ে গেছে, আমার কায়ঙ্গুলি ধরে জানলো, একটা পানি পরা দিল, একটা সুতা পরা দিল। আচ্ছা দেওয়ার পরে বাড়িতে আসছি আপনার 8টার দিকে। আলহামদুলিল্লাহ, যেই জায়গায় আমি 15 থেকে 20 দিন বিছনায় পড়া ছিলাম, আমি বিশ্বাস করি কবিরাজ সত্য এবং জিনবুত সত্য। জিনবুতেরিয়া কোন অবস্থাতে ডাক্তারটা কিছু করতে পারবো না, আমি নিজের প্রমাণ। এই যে সুতাটা দিছিল, বলছিল মিনিমাম 1 থেকে 1.5 মাস রাখার জন্য, 1-1.5 মাস হয় নাই। আজকে এই সুতাটা আমি এখানে আসার সময় আমার গলা থেকে গায়ে, আর আমার এই গাড়িটা নষ্ট, এর জন্য বলছি আমি এখানে এসে, আমার মনে হয় এখানে তৃতীয় শক্তি চায় না। আর আমার রুমের ভিতরে আরেকটা জিনিস মিস করছি, একদিন ভাবি, এই রমজান মাসে ভাবি খাইতে বসে, আচ্ছা ভাবি আমি দেখতেছি পাকঘর খাইতে বসে, গ্রামাঞ্চলটা এক রুম তার খাই না, আলাদা রুম। আমি ভাবিরে দেখতেছি খাইতে বসে, ভাবি ছোট ভাই, আমি আগে একটু খাই, আগে আইসা বসে, আইসা বাইরে গিয়ে একটা বিড়ি খেয়ে রুমে গেছি, রুমে গিয়ে শুইছি। আমি কই একটু পরে তো আব্বাই ডাহাডাই করবো, তো দরজার লক করতাম না, দরজা মেলাই, ভাবি কিন্তু এই করে খাইতেছি, শুইছি পরে আমার আলনা সিবাতে ভাবি দাঁড়িয়ে গেছে, সাথে সাথে আমি বারিন্দাতে এই করে গিয়ে ভাবি খাইতেছে, অবাক, আমি অবাক। এদিন মায় পরে আমার কইতেছে,
এর আগে একটা তাবিজ আনছিলাম আপনার ওই কাদির দাদা বলছি না, কাদির দাদা একটা তাবিজ ছিল। এই তাবিজটা প্রায় 1 থেকে 1.5 বছর পরে শেষ। যেই ট্রিটমেন্ট গুলাই করছি, ট্রিটমেন্ট গুলাই শেষ হয়, আবার শুরু হয় আমার সাথে ঘটনা। মাই গুডনেস, মানে ওনার একটা ব্যাপার কিন্তু দেখ, উনি কিন্তু ওষুধ দিয়ে ট্রাই করেছেন প্রথমে। উনি খুব কঠোর ভাবে বলেছেন কবিরাজ সত্য, জিনভূত উনি মানেন, কিন্তু ওষুধ দিয়ে ট্রাই করেছেন প্রথমে। উনি খুব কঠোর ভাবে বলেছেন কবিরাজ সত্য, জিনভূত উনি মানেন। হ্যাঁ, এই কথাটা হয়তো অনেক শ্রোতা বন্ধুর মাথায় ঘুরতে পারে, মানে যেহেতু আপনারা ডরের মতন একটা প্রোগ্রামে এটা শুনছেন, এবিসি রেডিওর মতন নাম করা একটা রেডিও স্টেশন শুনছেন, আপনারা এখানে যাই শুনবেন তাই আপনাদের কাছে অনেক সত্য মনে হতে পারে। বাট একটা কথা ঠিক, উনি কিন্তু অনেক যাচাই বাছাইয়ের পরে সব রকম চিকিৎসা, যেভাবে উনি ওষুধের নামগুলো বলেছেন, নাপা থেকে শুরু করে অ্যাজিথ্রোমাইসিন পর্যন্ত সব ট্রাই করার পরে যখন যায়নি, তখন কিন্তু তার বিশ্বাসটা কাজে লেগেছে ওই কবিরাজের চিকিৎসায়, এবং ওই বিশ্বাসটা কিন্তু 50% তাকে ঠিক করেছে, বাকি 50% হয়তোবা সেই কবিরাজের বিষয়টা। আর মানে এই বিষয়গুলো আমরা কেন বারবার বলি, কারণ কবিরাজ সত্য উনি কথাটা বলেছে, যদিও আমরা কথাটার সাথে একমত না টোটালি, এটা সম্পূর্ণ তার পার্সোনাল ব্যাপার। এটাতে এবিসি রেডিও কিংবা ডট টিম এটা কখনোই আমরা এগ্রি করি না। প্রথমে আমরা সবসময় প্রিফার করি আপনার কোন অসুখ হলে আপনি প্রথমে ডাক্তারের কাছেই যান, তারপরে কি করবেন সেটা আপনার সম্পূর্ণ পার্সোনাল ওপিনিয়ন, আপনি নিজে পার্সোনালি কি করতে চান। বাট আমরা কখনোই এই সত্যতা বা এটা আমরা মানে জাস্টিফাই করছি না, আমরা জাস্টিফাই করতে পারি না আসলে ব্যাপারগুলো। আর একটা ব্যাপার হচ্ছে, একটা জিনিস বলে রাখা উচিত, যেমন আমি মনে হয় ডরের কোন এক এপিসোডে এটা বলেও ছিলাম, যে অনেক সময় কিন্তু ইচ্ছাকৃতভাবে মানসিক অবস্থান চিন্তা করে চিকিৎসা করা হয়। ফর এক্সাম্পল, একটা লোক ভয় পাচ্ছে, সে বিশ্বাস করে না যে ডাক্তার তাকে সারাতে পারবে। অনেক সময় দেখা যায় যে ইচ্ছাকৃতভাবেই কবিরাজকে নিয়ে আসা হয়, কারণ তার বিশ্বাস কবিরাজ বললে চলে যাবে। ওটাও কিন্তু একটা চিকিৎসা। অবশ্যই সেই কবিরাজ অবশ্যই একজন ট্যালেন্টেড মানসিক রোগের বিশেষজ্ঞ, এবং সে তার সিস্টেমে ওই রোগটা মানসিক চিকিৎসা সে দিয়ে থাকে, সেটা হচ্ছে কবিরাজি নামে হয়তো এটা চলে আসে। যাই হোক, এটার আমরা আবারও বলি যে এটা আমরা কোনোভাবেই এই বিষয়গুলোকে জাস্টিফাই করছি না, কোনোভাবেই। তবে কারোর সাথে যদি এ ব্যাপারে পজিটিভ কিছু ঘটে, সেটাকেও আমরা জাস্টিফাই করতে যাব না। রাইট, সেটাই। পজিটিভ কিছু যদি ঘটে থাকে, এটা সম্পূর্ণ তাদের ব্যাপার, তারা আদৌ পজিটিভ কতটুকু ঘটেছে এটা আসলে আমরা যেহেতু দেখিনি, তো আমরা সেইভাবে বলতেও পারছি না, আমাদের কাছে প্রুফ যেহেতু এটা নেই। তো আমরা এই বিষয়টা প্লিজ আবারও বলি যে ডরে শুনে আপনি অন্ধভাবে কোনো কবিরাজকে বিশ্বাস করতে যাবেন কখনোই না। আমার কথা হলো যে আপনি আগে চিকিৎসাটা করান, তারপরে আপনি যা ইচ্ছা তাই করুন, ওইটা পরের ব্যাপার। চিকিৎসায় যদি কাজ না হয়, ঠিক যেমনটা খুব বুদ্ধিমানের মতন নাজিব ভাই করেছেন, আগে উনি নিজের মতন করে চিকিৎসা করার চেষ্টা করেছেন, ওষুধ খেয়েছেন, তারপরেও যখন যায়নি তখন উনি একটা অল্টারনেটিভ পথ বেছে নিয়েছেন। আসলে আরেকটা বিষয়, একটু হয়তো আমরা এই বিষয়টা নিয়ে বেশি কথা বলছি, কারণ এটা কথা বলা দরকার। আমাদের প্রেক্ষাপটে, বাংলাদেশের মতো আর্থসামাজিক প্রেক্ষাপটে দেখা গেছে যে অনেক সময় আমরা ডাক্তারের কাছে যাওয়া, বিভিন্ন টেস্ট করানো, এটা একটু খরচ সাপেক্ষ হয়ে যায়। তো দেখা গেছে যে অনেকের পক্ষে এটা এফোর্ড করা সম্ভব হয় না। তো কবিরাজের কাছে গেলে দেখা গেছে কবিরাজ এমন কিছু কথা, আপনি দেখবেন রাস্তাঘাটে চলতে গেলে যে কোনো রোগের চিকিৎসা আছে 100% নিরাময়, এটা কি কখনো সম্ভব? কখনো সম্ভব না। চিকিৎসা বিজ্ঞান যেখানে ক্যান্সারের মতো অসুখ এখনো ঠিক করতে পারছে না, সেখানে তারা মানে একদম নিশ্চয়তা দিয়ে দিচ্ছে যে আপনি গেলেই সমস্ত কিছু হয়ে যাবে। এটা ভাওতাবাজি ছাড়া কিছুই না। অনেকেই এই ভাওতাবাজিটা করে। আপনি যেমন ডাক্তারের ক্ষেত্রেও আপনি ভালো ডাক্তারের কাছে যান, সেই ক্ষেত্রেও একটু যাচাই বাছাই করে নেবেন, কারণ আজকাল কিন্তু বাংলাদেশে পোস্টারও থাকে যে 1 বছরে ডাক্তার হওয়া যায়। সো আপনি কি বিশ্বাস করবেন, আপনার বোধ বুদ্ধি থেকে বুঝে বিশ্বাস করবেন, আর আমার আর সুমনের এত বড় লেকচারটাকে ক্ষমা করবেন। যাই হোক, আমরা আর এদিকে না যাই। নাজিব ভাই, আপনার যে ভাবির ঘটনাটা আপনি বললেন, যে আপনি এসে শুয়েছেন, খেতে দেখেছেন, আপনার পাশ থেকে চলে গেছে, মানে আপনার জায়গায় আমি হলে তো মনে হয় তখন চিৎকার করে উঠতাম। একটা মনে হয়েছে যে আমার ভাবি মনে হয় আমার এলোমেলো কাপড় গুলাই আলনাত মনে হয় ভাস কইরা গোছায় একটা কাজ শেষ করে বেরিয়ে আমার যেন বোঝা যাইতেছে যে আমি ভাবিরে বলছি যে ভাবি আপনি আমার রুমটা ঠিক করে দিন। আচ্ছা, একটা জিনিস জানতে চাই, কোন ভাবিটা আসলে অরিজিনাল ছিল? অরিজিনাল যেটা খাইতেছে রান্নাঘরে, উনি বের হয়ে যাওয়ার পরেও সে স্টিল দেখছিল যে সে খাচ্ছে। আমি খাওয়াটা 20 সবার থেকে 20 মিনিট আগে শেষ করে, আমার একটু স্মোকিং এর অভ্যাস আছে, আমি জিনিস দেখে সাথে সাথে বের হয়ে যায়, আগের সাথে শেয়ার করলাম।
ভয় পাইলে আপনার যখন আমি নিজের মানসিক ভাবে একটা ভয় পাই, শরীরের কাটাচা রাখার জায়গা বোবার মতো পরিস্থিতি হয়ে যায়, তখন শরীরটা খুব উইকনেস মনে হয়, তখন আমার বিশ্বাস কিন্তু ওই পানি পড়া খুব বিরাস্ত করে, এইগুলো আমি বিশ্বাস করি। এটাই মূল ঘটনা হচ্ছে এটা। আমাদের নাজিব ভাইয়ের যে লাস্টে যে কথাটা বেরিয়েছে যে ওনার বিশ্বাস আসলে এইগুলাতে, ওনার মনে হয় যে একটা ওষুধের চেয়ে একটা কবিরাজের পানি পড়া হয়তো ওনাকে বেশি সুস্থ করে। কিন্তু সব ক্ষেত্রে না। আবার কোন এক মহাপুরুষ বলেছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সো এটা নিয়ে আর আলোচনায় আমরা না যাই, আসলে যার যার বিশ্বাস তার তার কাছে। আর যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম নাজিব ভাই, এই তো শুনলাম আপনার 4টা ঘটনা। তো ওকে, এই ছিল নাজিব ভাইয়ের যে 4টা ঘটনা আমরা শুনেছিলাম। ডট টিমের কাছে এক এক করে শোনা হয়ে গেল। আশা করি যারা শুনেছে তাদের কাছে বেশ ভালোই লেগেছে। রাইট। আজকে অবশ্য যারা শুনেছে তারা একটু ধাক্কা মতন খেতে পারে, কারণ আমরা হঠাৎ করেই গল্পে ঢুকে গিয়েছিলাম একদম শুরুতেই। কারণ আমরা ফর্মালি গল্প শুরু করার আগেই, ঘটনা শুনতে চাওয়ার আগেই আমাদের এই যাত্রায় আসার পথে নাজিব ভাইয়ের সাথে যেই ঘটনা ঘটে গেছে, ওই ড্রাইভার পর্যন্ত অবাক হয়ে গেছে যে এত নতুন করে লাগানো পার্টস কিভাবে নষ্ট হয়। এবং রাজীব ভাইয়ের ধারণা যে উনি আজকে যে ঘটনাগুলো আমাদেরকে বললেন, কোন একটা তৃতীয় শক্তি চাচ্ছিল না সে আমাদের সাথে এই যাত্রায় আসে, বলুক। তবে আজকে আপনাকে বলি, ওই তৃতীয় শক্তিকে কিন্তু ডর এবং নাজিব ভাই মিলে হার মানিয়েছে। আপনি এসেছেন, আপনি বলেছেন, আপনার ঘটনা সবাই জানবেও। অনেক ধন্যবাদ আপনাকে নাজিব ভাই। ওকে, আপনাদেরকে ধন্যবাদ। ওকে, ডট চলছে এবং সেই সঙ্গে একের পর এক দারুণ কিছু ঘটনা আমরা শুনছি। তো সেই ধারাবাহিকতায় আরো একজন বন্ধু আছে আমাদের সঙ্গে, যার কাছে কিছু ঘটনা রয়েছে যেটা আমরা ডট টিমের কাছে জেনেছি। চল রেহান, আমরা চলে যাই ওনার কাছে। প্রথমে একটু পরিচয়টা জানি আপনার। আপনি কি করেন, কোথায় থাকেন, আপনার পুরো নাম? আমি এসএসসি করতেছি। আমি থাকি হচ্ছে আপনার ধানমন্ডি শঙ্করে। ওকে। আর আমার গ্রামের বাসা হচ্ছে মানিকগঞ্জ। মানিকগঞ্জে। বাট আমার মানে আমি যে ঘটনাটা বলবো সেটা ঘটছে হচ্ছে আপনার আমার ফ্যামিলি। আমার বাবা হচ্ছে স্কুলের টিচার, তো সেই ক্ষেত্রে আমার বাবা থাকাই হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে ঢাকা নবাবগঞ্জ। আচ্ছা, তো ঘটনাটা ওইখানে নবাবগঞ্জে ঘটেছে। ওকে, ঠিক আছে, আমরা সময় নষ্ট না করে একদম সরাসরি ঘটনার দিকেই চাই। যে ফার্স্টে কোন ঘটনাটা আমরা শুনতে পাচ্ছি? ফার্স্টে আমার নিজের সাথে ঘটে যাওয়া একদম ব্যক্তিগত যে এক্সপিরিয়েন্স, আমি সেটা আর কি মানে প্লিজ, তাহলে আমরা এটা দিয়ে শুরু করি। আচ্ছা, আমার ঘটনা হচ্ছে 2014 সালে, এটা হবে আপনার নভেম্বর কি ডিসেম্বরের দিকে, আমার এক্সাক্ট মনে করতে পারতেছি না। তো আমি আমার মানে রাতে কথা বলার খুব হ্যাবিট। আমার সাথে আমার ছোট ভাই ঘুমায়, মানে ফোনে? হ্যাঁ, ওভার ফোনে আপনি পার্সোনাল কিছু কথাবার্তা বলেন। ওকে। মানে ছোট ভাই থাকে, এই জন্য ওরও ঘুমে ডিস্টার্ব হবে। আমি কি করি, রাতে যাই মানে ছাদে যাই কথা বলি। আমাদের তার আগে বাসাটাই এটা বলিনি, আমাদের বাসা হচ্ছে একতলা। বাসা ঢোকার জন্য রাস্তায় ছোট একটা গলি আছে, তার পাশে একটা টিনের ঘর আছে লম্বা। তো টিনের ঘরটা আপনার ওই চালটা আমাদের ছাদের সাথে একদম লাগানো আর অ্যাঙ্গেল করা। আমি কথাটা বলি হচ্ছে আপনার ওই ছাদের যে লাস্ট রেলিং, ওইখানে পা দিয়ে টিনের উপরে শুয়ে শুয়ে কথাটা বলি। রেগুলার আমি এভাবে কথা বলি আর কি। প্রায় প্রতি রাত্রি দেখা গেছে যে 2টা 3টা 2:30 এরকম বেজে যায় কথা বলতে। আর আমার ওই যে টিনের ঘরটা, ওইটার পাশে 2টা তাল গাছ আছে, আর ওইখানে বেশ অনেকগুলো গাছ আছে। তো ওই তাল গাছ নিয়ে এর আগে অনেক ঘটনা আছে যেগুলো আসলে আমি কখনো নিজের চোখে দেখি নাই বলে বিশ্বাস করি নাই যে এরকম ঘটনা হতে পারে। তো যাই হোক, আমি ঘটনাটা বলি। আমি ওই দিন রাতে কথা বলতেছি, কথা বলতে বলতে তো প্রায় 2:30 3টা বাজে। তো এরকম টিনের উপরে শেষ হয়ে কথা বলি। শীতের দিন, এমনিতে সাউন্ড মানে শব্দ সবাই যখন ঘুমায় যায় খুব কম হয়, আর একটু শব্দ হলে ওটা খুব জোরে বোঝা যায়। শীতের মধ্যে দেখা যাচ্ছে 10টা বাজে সবাই ঘুমায় যায়, গ্রাম এলাকা যেহেতু। তো এরকম হঠাৎ করে মানে আমি অ্যাঙ্গেলের এই পাশে শুয়ে রয়েছি টিনের, তো ওই পাশে শব্দটা হয়। তো আমি ভাবতেছি যে শব্দ হতেই পারে, স্বাভাবিক রেগুলার কুক পাখি ডাকে বা আপনার ভুতুম পেঁচা যেটা বলে, অনেকে কুক পাখি চিনতে পারবে না, তো ভুতুম পেঁচা ডাক মাঝে মাঝে শুনছি। তো যাই হোক, তো এরকম ওই দিন আমি কথা বলতেছি, তো ওই পাশে মানে হাঁটার শব্দ হয় কেমন জানি টিনের উপরে। তো ফার্স্টে খেয়াল করি না, মানে কেয়ার করি না। পরবর্তী যাই দেখেছি বিড়াল, ভালো বিড়াল। তো পরে বুঝতে থাক বিড়াল হাঁটতেই পারে, গাছে উঠেছে। তো পরে আসে শোয়ার পরে কথা বলতে বলতে হঠাৎ মনে হলো যে বিড়াল হাঁটতে তো পায়ের শব্দ হবে না, আর এমন ভাবে হাঁটে, আপনি জিনিসটা খেয়াল করেন ভাইয়া, যে মানে খুব সাউন্ড হয় না বিড়াল। অনেকে এটা বলে যে বিড়ালের মতো হাঁটিস কেন। তো যাই হোক, আমি হলো বিড়াল হাঁটি এরকম সাউন্ড হবে কেন, একটা হাঁটের টিনের উপরে একটা পা দেয় ভর করে, মানে একটা একদম মানে মনে হয় যে একটা পাটা জোরে পড়লো আর কি। আচ্ছা, মানে কেমন একটা ভয় ভয় লাগে। তো যাই হোক, আমি কথা বলতে থাকি। তো কথা বলতে থাকি দেখে আমার এই জিনিসটা কম মানে ফিল হয় ভিতরে। আর ওই পাশ থেকে মানে বলি না আমি যার সাথে কথা বলতেছি যে এরকম হইতেছে। তো ধীরে ধীরে যখন এরকম হয়, তো আবার দেখি সাউন্ডটা বাড়ে। তো আমি ফার্স্টে যা তারাই দিয়েছি, ফার্স্টে চলে গেছে। সেকেন্ড টাইম যখন যাই তখনও দেখি যে মানে এরকম বিড়ালটা আবার আছে এখানে। তো তখন একটু ভয় ভয় লাগে। যাই হোক,
তখনও তারা দিয়ে এসে কথা বলতে থাকি। তো দেন মানে তখন আর ওইখানে কোনো শব্দ নাই, তো আমি ওইভাবে শুয়ে শুয়ে কথা বলি, মাঝে চোখ বন্ধ করে কথা বলি। তো শীতের মধ্যে এমনি সোয়েটার গায়ে দিয়ে আছে, চাদর টাদর ইয়া করা আছে, তো এমনিতেই মানে ছাদের উপর একটু নীরব, আর আমাদের ওই এলাকাটাই নীরব। আমাদের বাসার সামনে হচ্ছে অনেক বাস ছোপ আছে, বড় অনেকই আছে, আর আমাদের বাসাটা মানে 2টা ঘর আমাদের এখানে, বাট খুব নীরব। পাশে একটা মাদ্রাসা আছে, ওর একটু দূরে যদিও, বাট গাছ টাছ দিয়ে ভরা, একটু ভিতর সাইডে, রাস্তা থেকে বেশ ভিতরে যাইতে হয়। তখন মানে কথা বলতেছে, চোখ খুলে দেখি আমার ছাদের সামনে আর কি কুকুর হাঁটে। তো তখন আমার মনে হচ্ছে কুকুর আসা সম্ভব না, বিড়াল আসতে পারে গাছ দিয়ে উঠে, বাট এত রাতে কুকুর কখনোই আসতে পারে না ছাদের উপরে। তখন আমার খুব ভয় লাগে যায়, মানে গায়ের পশম ছিল তখন, মানে হাঁটতেছে সামনে দিয়ে আমার দিকে তাকায়, এরকম ঘাড় ঘোরায় ঘোরায়। কিছুক্ষণ আগে যখন বেড়াল হাঁটছিল যে জায়গায়, এখন না বেড়াল তো অপোজিট অ্যাঙ্গেল টিনের ওই পাশে ছিল, টিনের উপরে ছিল, যা সাউন্ড পাচ্ছিলাম আমি। আর কুকুরটা আমার ছাদে, আমার সামনে, আমি শুয়েছি টিনের উপরে, মানে মানে আমি শেষ প্রান্তে শোয়া, তো পুরো ছাদ দেখা যায় আর কি। তো ছাদের উপরে হাঁটতেছে, তখন আমার মানে কুকুর ছাদে আসা সম্ভব না, আর আমাদের বাইরে গেট খুব ভালো মতো লক করা থাকে, এবং ভেতরে কোন কুকুর থাকে না, আসতে পারে না সে। গাছ দিয়ে কুকুর ওঠা সম্ভব না, বিড়াল উঠতে পারে, কিন্তু মানে একটা সাহস মানে ইয়া করার চেষ্টা করছি যে আমি যদি এখন ভয় পেয়ে যাই, আর আমাদের কোনো রেলিং নাই ছাদে, কোনো রেলিং নাই, মানে পড়ে গেলে সমস্যা আছে। তো যাই হোক, পরে আমি প্রচন্ড ভয় লাগে আমার ব্যাপারটা, তো আমি চুপচাপ থাকি, ফোনটা আস্তে করে মানে মানে কথা না বলে নামাই। তো আমি ওইভাবে যে দৌড় দিব, মানে চাদর পেছনে গায়ে একদম, মানে শীতের মধ্যে, তো সচরাচর উঠতে গেলে আমার চাদর ছাড়াইতে হবে আগে। তো যাই হোক, পরে আসে আমি যে উঠবো, মানে কথা জোরে যে সাউন্ড ডাক দিব কারে, আমি ওইভাবে আমার মনে হচ্ছে বুকের উপরে বসে গলা চাপ দিয়ে রাখছি, মানে কথা বলতে পারতেছি না। এটা ভয়ে না কেন সেটা শুধু তখন বুঝতে পারিনি। তো যাই হোক, পরে যে উঠি আমি আস্তে আস্তে জিনিসটা, কুকুরটা যখন এই পাশ থেকে ক্রস করে, আমাদের মানে টাঙ্কি রাখার জন্য আলাদা ইয়া করছে, সিঁড়ি ওঠার যে মানে ইয়াটা রাখে একটু উঁচা করে, তো ওইখানে ওইটা দিয়ে পেছন সাইডে চলে যায়। তো আমি উঠে আস্তে আস্তে আমার মানে গেটের কাছে যাই, দৌড়ও দিই না তখন, যে অন্ধকারে দৌড় দিব, যদি বাই চান্স পড়ে যায় তাহলে তো সিরিয়াস অবস্থা হয়ে যাবে। তো আমি পড়ে গেলে অত রাত্রে সবাই এটা অনেক সিন ক্রিয়েট করবে। তো পরে আমি যাই, দরজা আমি প্রত্যেকবার ছাদে আসার আগে দরজাটা চাপাই আসি, কখনো লাগাই আসি না। আমার যেতে হবে, আর খোলা রাখলে কি হয়, নিচ থেকে বুঝতে পারবে যে আমি ছাদে আছি, কেউ একজন আছে। তো দরজাটা আমি যখন চাপ দিই, দরজা খোলে না, মানে ধাক্কা দিয়ে দরজা খোলে না, আমি তো দরজা লাগাই আসিনি। আর বাইরে থেকে মানে ছাদের উপর থেকে দরজা লাগানো যায় না, ভেতর থেকে লাগাতে হয়, খুব ভয় পাই। তো তখন মানে কুকুরটা তো তখন ওই যে টাঙ্কি রাখার যে জায়গাটা, ওই পাশ দিয়ে চলে আসছে। তো আমি কি করি, এই সাইডে ঘুরে আসি, যদি ঘুরে আবার এই সাইড দিয়ে আসে, তো এই জন্য আবার যে জায়গায় ওই জায়গায় আসি, ওই পাশে একটা কামরাঙের গাছ ছিল, ওর ডালটা প্রায় ছাদে গাছ আসে, ওদিক দিয়ে নামা যায়। তো আমি এদিক দিয়ে ঘুরে যখন সরাসরি ওদিকে আসি, তখন আমার দরজা খুলে আস্তে আস্তে। আমাদের দরজাটা কি মানে রং করা, তো আপনার লাগাইতে হলে খুব চাপ দিয়ে লাগাইতে হয়, ঠিক আছে, মানে ইজি না একদম। তো মানে যখন মানে দরজাটা মানে খোলার যে শব্দটি, এটা আমি স্পষ্ট বুঝতে পারি যে দরজা খুলতেছে, ঠিক আছে। মানে আমি আর তখন মানে আমার ভিতরে কোনো ইয়া নেই যে আমি কি করবো, কোন দিকে দৌড় দেবো, গাছ থেকে নামবো কি নামবো না, সেটা আমি বুঝতে পারতেছি না। তো যখন দরজা খুলে যায়, তখন আমি মানে ওই ছাদের ওই সাইডে এসে চলে, খুব মানে ভয় লাগতেছে আমার, এত শীত, সবকিছু পেছনে বা ঘামতেছি আমি তখনও। পরবর্তীতে যখন দেখি যে না কুকুর অ্যাঙ্গেল এদিকে আসতেছে, তখন আমি ছাদে দৌড় দিই, তখন আমি গাছ থেকে নামতে চাই না। তো দৌড়তে সাথে সাথে আমি নিচে পড়ে যাই, আর আমার সেন্স থাকে না। পরে সকালে যখন উঠি, তখন দিকে আমি মেরে চড়েছি, আমার মানে পা মুচকে গেছিল। ওকে, মানে সেই ভয় থেকে আপনি ওখান থেকে পড়েই যান? হ্যাঁ, একদম ছাদে থেকে পড়েছি আমি। ওকে, তো মানে এই ছিল আপনার প্রথম এক্সপিরিয়েন্সটা, যেটা আমার নিজের সাথে ঘটেছে, যে কুকুর যেটা আপনার আসলে এখানে থাকার কথাই ছিল না। আসলে কুকুরটা কোনোভাবে কি আপনাকে কোনো কিছু করার চেষ্টা করেনি? করার চেষ্টা বলতে, ও বারবার আমার দিকে, কিভাবে আমি বলি, হাঁটতেছে একদিকে, বাট ঘাড় ঘুরায় দেখতেছে, যদি আমার নোটিস করে হাঁটছে, মানে ছাদের এপাশ থেকে এই পাশে যাচ্ছে, বাট ও যদি আমার সোজা থাকতো তাহলে মাথাটা সোজা থাকতো, বাট সেটা না করে হাঁটতেছে, আর আমার দিকে ঘোরায় দেখ, মানে ঘোরে ঘাটটা বাঁকা করে দেখতেছে। আর অন্ধকারে স্বাভাবিক, কিন্তু ওদের চোখ খুব জ্বলে, খুব বেশি জ্বলে, ওই দিনও খুব জ্বলতেছিল। আচ্ছা আচ্ছা, ওকে। তো এটা তো ছিল আপনার নিজের সাথে ঘটা ঘটনা। তো আপনি কি কোনো কিছু অন্য কারোর সাথে ঘটেছে এই ধরনের ঘটনাও আপনার জানা আছে? সেই ঘটনাও বলতে চান? হ্যাঁ প্লিজ শুনি আমরা তাহলে। এটা হচ্ছে আমার ফুপ্পি হচ্ছে 6টা ফুপ্পি। ছোট ফুপ্পির যে হাজবেন্ড হামিদ পোপা, উনি হচ্ছে কাজ করে, মানে কাজ করে জিন ছাড়ানো। তো ওনার মা আর কি ওনাকে এগুলো শিখিয়ে দিয়ে গেছিল। আচ্ছা। উনি ব্ল্যাক ম্যাজিকও জানতো, টুকটাক নজরবন্দি করে। আমার ফুপির উনি বিয়ে করছিল এইভাবেই, মানে নজরবন্দি করে আমাদের মানে দাদা বাসা থেকে নিয়ে গেছিল। আচ্ছা। তো যাই হোক, তার ঘটনাটা যেটা হচ্ছে ওনার সাথে ঘটা, যেটা নর্মালি ওনার সাথে প্রায় ঘটে, উনি খুব রিস্কে থাকে এইসব ব্যাপার নিয়ে, যেহেতু উনি কাজ করে। তো এরকম শীতের মধ্যে গ্রাম এলাকায় তো খেসারি হয়। তো আমাদের হচ্ছে আপনার, এটা হচ্ছে আমাদের দাদাবাড়ি মানিকগঞ্জে, এখানে তো চর এলাকা, বালি, ওইখানে আপনি দৌলতপুর থানা চরকাটের ইউনিয়ন, বালি এলাকা, যমুনা নদীর সাইডে পড়ছে। তো উনি এরকম মানে খেসারি কাটতে গেছে। তো ওই দিন আর মানে কারোর সাথে নেয়, একাই গেছে। তো এটা বলতে গেলে কি আসলে মানে
অন্য মানুষের ক্ষেতে খেসারি কাটা, এই ক্ষেত্রে তো কাউকে নিয়ে যাওয়া যাবে না, সে যদি বলে দেয়। তো এরকম সে খেসারি কাটতেছে, অনেকক্ষণ কাটার পরে বেশ কিছু আর কি সে জমা করছে। জমা করার পরে তখন সে দেখে যে এরকম ঘোড়ায় চড়ে কেউ আসতেছে। তো কয়টার দিকে? এটা মানে ওই শেষ রাত্রের আগে, আচ্ছা, ভোরের মানে ভোরের বেশ কিছু আগে, কারণ ভোরে গেলে সবাই কিন্তু বের হয়ে যায় তখন। তো যখন দেখে যে আসতেছে মানে ঘোড়ার উপরে, সে বুঝতে পারছে যে মানে সে জানে যেহেতু, তো সে খুব একটা বেশি মানে ঘাবড়ায় নাই। বাট ওই সময় তার যে মানে প্রিপারেশন সবকিছু, যে সে যেহেতু এই কাজগুলো জানে, বাট তার একটা যে প্রিপারেশন থাকে সে প্রিপারেশন ছিল না। বুঝতে পারছে যে খারাপ কিছু যদি হতে পারে। তো ও যখন আস্তে আস্তে ধীরে ধীরে কাছে আসছে, অনেক মানে নিকটে আসা করছে, তো আসার পরে ঘোড়া থেকে ফার্স্টে নামে নাই। বলতেছে যে কি করিস? আমি যখন খেসারি কাটি। কিসের জন্য? আমার গরু আছে, ঘোড়া আছে। তাহলে আমার ঘোড়ার জন্য তুই খেসারি দে। এটা কি যেই লোকটা ঘোড়ায় করে আসছে তুই করে বলে আর কি, তুই করে বলতেছে। যে আমার ফুফা তো জানে, উনি সাহস তো বলতেছে কেন দেবো, আমি কষ্ট করে কাটছি, এত রাতে আসছি আমি শীতের মধ্যে, তোরে কেন দেবো? তো বলতেছে না তুই দে। যে ঘোড়ার উপরে উনি বকা দিছে, গাড়ি দিচ্ছে। তো বলছে যে না দেবো না। তো উনি কি করছে, ঘোড়া থেকে নামছে। ঘোড়া থেকে নামে কাছে আসছে ফুফার, তো ধাক্কা দিছে। দেখা গেছে উনি ধাক্কা দিয়ে ফুফার 3-4 হাত পিছনে যায়, আর ফুফা যখন ধাক্কা দেয় উনি কিছুই হয় না। তো যাই হোক উনি ধাক্কা দেয়, বলে যে আমি খেসিয়ে দে, না দেবো না। এখন যখন দেখছে যে ফুফা না দিলে হয়ই না, তখন বলছে যা তুই নিয়ে যা, তোর যা লাগে তুই নিয়ে যা। না এখন নেবো না, তুই আগে দিলি না কেন, তুই আমার কেন নামালি ঘোড়া থেকে? ধাক্কাতে তো পাশেই ছিল নদী, ছিল বালি নদী, তো ওইখানে নামাইছে। তো উনি যখন দেখছে যে উনি কিছু করতে পারবে না, তখন খুব চিল্লাইছে, খুব জোরে। হ্যাঁ, কেউ কোথাও আছে কিনা। আসলে কি চক এলাকা তো, আশেপাশে তো মানুষজনের না নাই, অনেক দূর পর্যন্ত কোনো বসতি নাই। তো তখন উনি যখন বুঝতে পারছে কিছু হবে না, তখন ওনাকে আপনার পানিতে নামাইছে। নামার পরে তো একদম মানে চড়াইছে। তো ওনার সেন্স ছিল না। সকালবেলা যারা উঠাইছে তারা বলে আর কি যে উনি মাটি কামড় দেওয়া অবস্থায় ছিল। মাটি কামড়তে অবস্থায় ছিল, কোথায় পড়েছিল? পারে। হ্যাঁ। ওকে, তো আর যেই ফসলগুলো উনি কেটেছিল, তো ওগুলা কি কাটা অবস্থায় পাওয়া ওগুলো গেছে? ওইখানেই ছিল, ওগুলো আর কেউ নেয় নাই। ওগুলা আচ্ছা। কেউ নিয়ে যায় নাই, ওগুলো ওই অবস্থায় ছিল। ওকে, তো এরপরে ওনাকে মানুষজন উদ্ধার করে নিয়ে আসে হ্যাঁ, ওখান থেকে? সকালবেলা নিয়ে আসে, সকালবেলা ওনাকে নিয়ে যায় আর কি। ওকে, তার মানে এটা হচ্ছে আপনার ফুপার সাথে ঘটেছিল? হ্যাঁ, ছোট ফুপা, উনি হচ্ছে এই কাজ করে। ওকে, উনি জিন ছাড়ানোর কাজগুলোর সাথে জড়িত, এই ধরনের কাজের সাথে। ওকে, আর কোন ধরনের ঘটনা কি আপনার আছে যেটা বলতে চান? যেটা হচ্ছে আমার মার কাকির সাথে, মানে আমার নানি লাগে যেটা। তো দেখা গেছে তখন আমার মানে ছোট নানা রুস্তম নানা, উনি তো বাইরে থাকতো। তো তখন গ্রামের মানুষগুলো দেখা গেছে যদি বাইরে থেকে কেউ আসে বা দূরে কোথাও থেকে আসে, তো অনেক জিনিসপত্র নিয়ে আসে। তো গ্রামের মানুষ যা হয় সবাই আর কি আসে, রাতে হয়, অনেক রাত হয়, তো উনি দেখার জন্য আসে। তো উনি আসছে, আসার পরে তো সবাই আসছে, যে দেখে না মহিলা মানুষরা। আর তখনকার মানুষ অনেক পর্দা মেনটেন করতো। তো দেখা গেছে আগ রাত্রে সব পুরুষ মানুষ যারা আছে বাসার, তো সবাই আসতো। তো এই জন্য ওনারা ওই রাতটা আসতে পারে না কেউ। তো মানে অনেক রাত হয়ে গেছে, মেহমান টেহমান আসছে। তো শেষ রাত্রের দিকে আর কি আমার ওই ছোট নানির আর কি, মার ছোট কাকি, তো বড় কাকি আর কি, আমার বড় নানি মানে ঘর নক করতেছে যে আয় তোর মানে আছে, দেখে আসি কি নিয়ে আসছে, শেষ রাত্রের আগের দিকে। তো আমার ওই নানা উনা আবার কি শেষ রাত্র মানে ফজরে, তো অনেক মানুষ থাকতো একসাথে, রান্না বান্না করতে হতো সকালের। তো ফজরের আগে সবাই ওঠার অভ্যাস। তো উনি ভাবছে যে বড় কাকি, তো উনি যাবে, ওনার বড় বোন। তো ওনারা বাড়ি আর কি উনি আগে থাকতো একটু পাগল টাইপের, চুল টুল এলোমেলো থাকতো, সবার থেকে একটু অন্যরকম থাকতো। আর বেশিরভাগ ওনার সাথে ঘটনাগুলো ঘটছে। আচ্ছা। তো পরে উনি বের হয়ে যায় ওনার সাথে। তো বের হয়ে যায়, ওইটা আবার আমার মার নানি দেখে যেহেতু বের হয়ে গেছে। ওনারা ভাবছে যে হয়তো বড় কাকে ডেকে নিয়ে গেছে, যাক। উনি বলতেছে যে সামনে দিয়ে যায়, সামনে দিয়ে না পিছন দিয়ে যায়, ওদিকে অনেক মানুষ আছে, পেছন বাড়ি দিয়ে। বাড়িটা কেমন, ওটা হচ্ছে মানিকগঞ্জ জেলায় জাফরগঞ্জ এলাকা। তো মানে আমার নানু বাসায় আমি বড়, মানে এরিয়াটা অনেক বড়, বাট যেখানে বাড়ি ওইখানে বাড়ি, পাশে হচ্ছে আপনার ভিটা বলে, ভিটাতে প্রচুর পরিমাণে গাছ, প্রচুর পরিমাণে গাছ ওইখানে। দিনের বেলা সূর্য আলো পড়ে না ভিতরে, এই অবস্থা, এত ঘন গাছপালা। তো পরে বাইরের বাড়ি দিয়ে ওনার মানে রান্নাঘরের পেছনে ওদিক দিয়ে নিয়ে যাইতে বলে। পরে যায় উনি। তুমি যাওয়ার পরে অনেকক্ষণ যায়। তো যাওয়ার পরে এদিকে যখন ওনাকে কেউ খুঁজে পায় না, মানে এত রাত হয়েছে কোথায় গেল, শেষ রাত্রের দিকে পায়। তো তখন সবাই মানে চিল্লাচিল্লি করছে। আমাদের নানু বাসার ঘর হচ্ছে 4টা ঘর, তো 4 ঘরে সবাই বের হয়ে গেছে যে ও গেল কোথায় এত রাতে। তো পরে সবাই মানে খোঁজাখুঁজি করে পায় না। তো তখন আমার নানা লাইট ছিল, লাইট মানে দেখেছে পানির মধ্যে হাঁটু পানি পর্যন্ত উনি নিচে নামানো। কে যে যাচ্ছে এটা দেখা যায় না, বাট ওনার ঘাড় বারবার নিচের দিকে ইয়ে করতেছে। তো তখন সবাই দৌড়ে যায়, যখন ওনাকে নিয়ে আসে, তো আসার পরে যেটা দেখে যে ওনার চোখ এত বড় বড় হয়ে গেছে, চুলে নেমে কাউকে চিনতে পারে না। মানে যা আছে, আমার মা বলে যে মার দিকে তাকায় থাকে, মা কাউকে চিনতে পারে না। পরে আমার নানা তো হুজুর টাইপের ছিল, দৌড়টা পরে ফুটো দেয়। 3 দিন কোনো কথা তো বলতে পারতো না। তো ধীরে ধীরে স্বাভাবিক পরে এসে ঠিক হয়ে গেছে। হ্যাঁ। ওকে, মানে এক এক করে তো 3টা ঘটনাই। আর একটু বলি এখানে, ওনার সাথেই মানে ছোট একটা ঘটনা। উনি হচ্ছে পিঠা বানাতো শেষ রাতে দিকে আমাদের নানু বাসায়। তো পিঠা বানাইতে মানে বানাই দিচ্ছে 2 জনে, উনি আর হচ্ছে ওনার মা।
রান্নাঘর শুনলি চেনেন, পাটকাঠি যেটা বলে, তো এগুলো রান্নাঘর। তো দরজা দিয়ে এরকম হাত দিছে মানুষের মতো, হাত দিয়ে বলতেছে যে আমার পিঠা দে। উনি তো বুঝছে যে এত রাতে তো পিঠা চাই কেউ না, কয় দাঁড়া এখনো হয় নাই, তোর পরে দিই। তো কিছুক্ষণ পরে যখন ইয়ে করছে যে হাত বাড়া দিই, তো পিঠা দিই, তো পিঠা দিতে হাত বাড়াইছে এরকম। তো উনি কি করছে, ওই যখন বলছে যে ওয়েট কর পরে দিই, উনি ওই সময় পিঠা ওঠানোর জন্য আপনার লোহার শিক থাকতো চিকন করে ভাজা পিঠা ওঠানোর জন্য, তো ওটা গরম দিয়ে রাখছিল। তো উনি ওই সময় ওটা হাত দিয়ে ডাকে, মানে ছেদ দেয়। তো হাওয়া মাও করে চিল্লাচিল্লি করে যে যায়, মানুষের মতো কান্না করে একদম, একদম মানুষের মতো। তো পরে সে চলে গেছে। তো ওই রাত্রে ওনারা পিঠা না বানায়, এবার দুজনে বাসায় চলে আসছে। এরপরে আর কোনো ধরনের প্রবলেম করে না ওনাকে, যেহেতু ওনার সাথে বেশ মানে প্রবলেম ওনার সাথে হতো, মানে বেশিরভাগ ঘটনা ওনার সাথে ঘটতো। আচ্ছা আচ্ছা। তো পরবর্তীতে আমি আর মানে শুনি নাই, অনেক আগের ঘটনা এটা, আমার মা তখন ছোট। ওকে, তো অনেক ধন্যবাদ তুর্য ভাই, মানে আপনার এই ঘটনাগুলো আমাদের জার্নিতে এসে বলার জন্য। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আমরা তো অনেকগুলো স্টোরি শুনলাম, এবার কার স্টোরি শুনবো? এবারে আমার মনে হয় যে উনি আছে ডান্সার থেকে আমরা শুরু করি, ওনার কাছে ভাই আপনার নামটা? আমি রাহাত আর কি, ঢাকা গ্যান্ডেরা থাকি, গ্যান্ডেরা পুলিশ বাড়ি, আচ্ছা। মিলবাড়া রোড, আলামুজ লেন পড়ছে মাজার গলি। আচ্ছা, কি করেন আপনি? আমি স্টুডেন্ট আর কি, বিএস করতেছি কবি নজরুল কলেজ। ওকে, তাহলে রাহাত ভাই আমরা শুরুতেই চলে যাই আপনার প্রথম ঘটনার দিকে। ডট টিমের কাছে শুনেছে যে আপনার কাছে কিছু ঘটনা আছে, খুব ইন্টারেস্টিং কিছু ঘটনা, যে ঘটনা অনেকগুলো আপনার সাথেই ঘটেছে। তো আমরা প্রথমে কোন ঘটনাটা দিয়ে আপনি শুরু করতে চান? প্রথমে আমার নিজের ঘটনা দিয়ে বলি। ওকে, এই ঘটনাটা কতদিন আগের? এটা 2010 জানুয়ারির 15 তারিখ থেকে শুরু। ওকে, তাহলে আমরা শুরু থেকে শুনি যে কিভাবে কি হয়েছে। এটা হচ্ছে জানুয়ারির 15 তারিখ থেকে আর কি, আমার সাথে রাগ টাগ কইরা আমি ওই আর কি যে সুইসাইড টাইপের কিছু করছি আর কি। মানে আপনার, আমি বুঝি না বিষয়টা, আপনি আপনার মায়ের সাথে রাগ করে ঝগড়া করে সুইসাইড করার অ্যাটেম্প নিয়েছেন? হ্যাঁ, মানে ফাইজলামি টাইপের, যে আমাকে ভয় দেখাবো। আচ্ছা আচ্ছা। তো এটা সিরিয়াসলি হয়ে গেছে আর কি। তো হয়ে যাওয়ার পর দেখতেছি যে আমি ফাঁসিটি সব মানে এরকম দিছি, দেওয়ার পর হাত পা নড়াচড়া করতে সিরিয়াসলি হয়ে গেছে। মানে আপনি হচ্ছে কি কিভাবে কি করছিলেন এটা বুঝি নাই আমরা। কোথায় আপনি চেষ্টা এটা আমার করছেন? রুমটার মধ্যে, রুমটা আমার সামনে ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, খাট, মানে হাত দিলেই সবকিছু পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। কিন্তু ওই রশিটা যখন বাঁধছি, তখন যখন গলার মধ্যে ভালোভাবে করছি, তারপর ও আচ্ছা, আপনি আপনার ওখানেই কি এটা কি মানে কোনো কিছুর সাথে একটা পেঁচিয়ে সেখানে আপনি একটা, এটা টিন টাইপের ছিল, বড় মোটা টাইপের শ্যাডো কাট। আচ্ছা আচ্ছা, ওখানে কোনো কিছু একটা পেঁচিয়ে আপনি সেখানে সুইসাইড করার একটা অ্যাটেম্প নিয়েছেন। তারপর মানে যদিও এটা ছিল ভয় দেখানোর জন্য, কিন্তু একটা পর্যায়ে মনে হচ্ছিল যে সিরিয়াসলি মানে সত্যি সত্যি ইয়ে হয়ে গেছে। সুইসাইড করার অ্যাটেম্প নিয়েছেন? হ্যাঁ, মানে যে আমাকে ভয় দেখাবো, ফাঁসিটি সব মানে এরকম দিছি, দেওয়ার পর হাত পা নড়াচড়া করতে সিরিয়াসলি হয়ে গেছে। রুমটার মধ্যে, রুমটা আমার সামনে ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, খাট, মানে হাত দিলেই সবকিছু পাওয়া যায়। কিন্তু ওই রশিটা যখন বাঁধছি, গলার মধ্যে ভালোভাবে করছি, এটা টিন টাইপের ছিল, বড় মোটা টাইপের শ্যাডো কাট। আচ্ছা আচ্ছা, ওখানে কোনো কিছু একটা পেঁচিয়ে আপনি সেখানে সুইসাইড করার একটা অ্যাটেম্প নিয়েছেন। তারপর মানে যদিও এটা ছিল ভয় দেখানোর জন্য, কিন্তু একটা পর্যায়ে মনে হচ্ছিল যে সিরিয়াসলি সত্যি সত্যি ইয়ে হয়ে গেছে। তারপর তো দেখলাম এটা করার সাথে সাথে আমি জ্ঞান হারিয়ে ফেলছি। যাই হোক, আমি আল্লাহর রহমত আর কি বেঁচে যাই। তারপর দেখলাম যে জ্ঞান টেন ফিরছে। এরপরে কিভাবে বেঁচে যান আপনি? এটা অ্যাকচুয়ালি ছিঁড়ে দেখি যে আমি নিচে পড়ে আছি, তখন আমার কপাল দিয়ে রক্ত ঝরছে। ও আচ্ছা, আপনি যে কোনো কিছু একটা পেঁচিয়ে আপনি সুইসাইড করতে গেছিলেন, মানে সেটা কোনো কারণে ছিঁড়ে গেছে, আপনি নিচে পড়ে গেছেন। দেখি যে আমি শুয়ে, যে মাথা দিয়ে রক্ত পড়ছে, তখন আমি নিজে থেকে গেটটা খুলি। খোলার পর সবাই ঘরের ভিতরে ঢুকে, যেহেতু ঘরটোর লোহার গেট ছিল, ভাঙতে পারেনি। তখন তারপর আমার চিকিৎসা হয়, আমি 2 দিন পর্যন্ত আর কি কথা বলতে পারিনি। আচ্ছা, ফার্স্ট আর একটা ঘটনা, যে আমি যখন ঘুমায় থাকি রাত্রে 3য় দিন, দেখি যে ওই উন্নাটা প্রায় মাগরিবের নামাজের পর দেখি উন্নাটা আমার পাশে পড়ে আছে আর কি, সেম একই রকমের গিফট দেওয়া একটা মানুষ গলা, যেটা এই ওড়নাটা দিয়ে আচ্ছা আপনি সুইসাইড করতে চেয়েছিলেন, সেই ওড়নাটা পড়ে আছে আমার সাথে। তো ওড়নাটা তো পড়ে থাকা আপনার বাসার স্বাভাবিক না? ওড়নাটা থাকতেই পারে। এটা আমার কাজটার পরে উন্না বা আমার গায়ের কাপড় চোপড় সবকিছু আগুনে পুড়ে ফেলা হয়েছে সেদিনই। ওকে, মানে আপনি যখন এই সুইসাইডটা করতে যান, এরপরে সামহাও যখন বেঁচে যান, মানে তখন আপনার বাড়ির লোকজন যে ওড়নাটা দিয়ে আপনি সুইসাইড করতে চেয়েছিলেন এবং যেই পোশাকটা তখন আপনার পরনে ছিল, এগুলো সব আগুন ধরিয়ে দিয়েছে। কিন্তু তার পরের দিন আপনি ওই ওড়নাটা আবার দেখতে পান যে আপনার বিছানায়। হ্যাঁ, দেখতে পাই সেম ওইভাবেই। হ্যাঁ, ওইভাবেই। তারপর
তারপর এটা না আমি কোনো আর ভাবি নেই যে এটা চোখের ভুল হইতে পারে, তো বাদ দিয়ে দিলাম। প্রায় 2 দিন পর দেখলাম যে যেখানে আমি এই কাজটা করছি সেখানে সেম আমার মতো একজন অবিকল সেখানে ঝুলতেছে, উনি আত্মহত্যা করতেছে। Oh my God, মানে কোথায়, মানে আপনি কোথায় চেষ্টা করছেন? আপনার রুমেই? রুমের ভিতরে। এবং আপনার রুমেই দেখছেন যে আপনার মতোই একজন ঝুলছে। তারপর তো এটা না আম্মুর কাছে বললাম যে আম্মু যে এরকম ঘর হইতেছে। এটা কি হচ্ছে আপনি এগুলা দেখছেন যে আপনার ওই সুইসাইড করার চেষ্টা করার পর থেকে? এমনকি আমাকে আবার ইশারা করা হয় যে এটা আবার কর রাজীব, এটা আবার কর। আচ্ছা আচ্ছা। তারপর ভয় যেত যে এটা আবার করবো কেন, এরকম কেন ইশারা করা হয়, মানে সেই লোকটা কোথা মানে থেকে? আমার সেম ফাঁসি দিচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে আপনি যেটা ওই দেখতে ইশারা পান যে ঝুলে আছে, মানে সেখান থেকে আপনাকে ইশারা করা হ্যাঁ, হচ্ছে ওই যে ইশারা। আপনি আবার ট্রাই করে Try দেখেন করি। এটা। তো এর পরিস্থিতির পরে আমি আম্মুকে বললাম যে আম্মু আমাকে এরকম ভাবে বা এরকম সমস্যা হচ্ছে এই ঘরটা। তো আম্মু 1 মাস পরই ঘরটা ছেড়ে দিল। এই ভয়ের কারণে হ্যাঁ। যখন আপনার মায়ের কাছে বললেন যে আপনার বাসাটাই ছেড়ে দিলেন? হ্যাঁ, বাড়ি ছেড়ে দিলাম। তো বাড়ি ছেড়ে দেওয়ার পর যেই বাড়িতে আমরা নতুন উঠলাম, তো এই বাড়িতে 1 মাস এটা কোথায় উঠেছেন? নতুন একই বাড়ি? এলাকায় পাশের বাড়ি। আচ্ছা। তো 1 মাস ভালো ছিলাম, হুম হুম, 1 মাস ভালো ছিলাম। এরপর থেকে মানে শুরু হলো আবার যে রাত্রি সমস্যাটা হয় বেশি। হুম হুম। ঘুমানোর সময় দেখি যে কালো ছায়ার মতো, ফার্স্ট আমি আগে দেখতে পারতাম না, শুধু কালো ছায়া এরকম মনে হইতো আর কি, যে কিছু ঘরের মধ্যে হাঁটা চলা করতেছে, আমি ভয় পেতেছি এরকম। দেখলাম যে আশেপাশে এখানে থাকে, কতক্ষণ পায়ের কাছে, কতক্ষণ মাথার এখানে আসে, আয়নার ড্রেসিং টেবিলের সামনে এরকম। আচ্ছা আচ্ছা। তো এরকম ঘুরে ভয় পেতাম, ভয় পেলাম কি চাদর মোড়া থাকতাম। তো নেক্সট টাইম আবার দেখলাম নেক্সট দিনে যখন আসে ঝিমঝিম হয়ে যায়, যেরকম মানুষের হাত পা অবশ হয়ে যায় না, হুম হুম হুম। বা হাত পা ঝিমঝিম করে, পুরো ঘরটা এরকম আর স্তব্ধ হয়ে যায়, যে মানে কোনো শব্দ নাই এরকম কিছু। তো দেখলাম এটা হলেই যে আপনি বোঝেন যে এই জিনিসটা হ্যাঁ, আবার হয়তো হ্যাঁ, আবার আসছে। হবে এরকম। তখন দেখলাম যে তখন আবার দেখতে পাই, ফার্স্টের দিন তো দেখে কিছু ছায়াটা মনে হয়েছে যে ঘুরতেছে। হুম হুম। তো সেই পরের দিন দেখলাম যে সোফার মধ্যে এসে বসলো, কখন দেখলেন? পরের দিন আর কি পরের দিন কয়টার দিকে? রাত্রি রাতের বেলা দেখছেন যে 3টা, আপনার 2টা এরকম দিকে। আপনার ঘরে সোফায় বসে আছে? হ্যাঁ, বসে আছে। কি বসে আছে? ওই আর কি খারাপ জিনিসটা, হুম হুম, যে তখন দেখলাম যে হয়তো একটা মহিলা টাইপের মতো লাগলো, হুম হুম। যে বড় বড় চুল দেখলাম। কিন্তু যখন আবার আসলো ড্রেসিং টেবিলের সামনে, তখন আবার মাথায় চুল নেই। হুম হুম। তারপর দেখলাম আর আপনি কি করছেন তখন? তখন আমি চাদর মোড়া দেয়, আমি চোখটুকু আর নাক যেহেতু নিঃশ্বাস নেওয়ার জন্য অতটুকু বের করে পুরো শরীরে চাদর দিয়ে ঢেকে রাখছি। তো দেখলাম যে কি করে, দেখলাম নাই এরকম। পরে দেখি আমার পায়ের কাছে আছে, আতখা এসে গলার মধ্যে ধরলো, আচ্ছা। গলার মধ্যে টিপটা মানে এরকম প্রচুর গলার চাপ দেওয়ার ধরে রাখলো। হুম হুম। তো আমি দমদম আটকে গেলাম যে কাউকে বলবো বা কাউকে চিকাতে বলবো, এরকম হচ্ছে, সেটা আর পাই না। তো আমরা ভাগ্যি যেহেতু তোমার পাশে শুয়ে থাকে, এটা বোবা টাইপের হইতে পারে, যে কোনো মানুষের গায়ে টাচ করলে আমি হয়তো এটা আমার ছেড়ে দিবি। আচ্ছা আচ্ছা। তখন আমরা ভাগ্নিকে ধরার জন্য ট্রাই করলাম, তো ওর কাছে আবার ধরতে পারতেছি না, হাতটা ওর কাছে নেই ঠিকই, কিন্তু হাতটাকে যেন হাত দিয়ে উঠে নিয়ে আবার সরে গেলে আমার বুকে হাতটা রেখে দেয়, এরকম মনে হয়। পাশে আমি গ্লাস রাখি পানি ভর্তি সবসময়, যে রাত্রে পানি পিপাসা লাগে। তো ভাবলাম যে এটা করলে হয়তো শব্দ পাইবো, গ্লাসটা পড়লে কেউ উঠে আসলো, বাট সেটা আমি ধরতে পারি না। আচ্ছা। তো আমরা আল্লাহ আল্লাহ করতে করতে মনে মনে অ্যাকচুয়ালি এটা তখনও সে আপনাকে গলা চেপেই ধরে চেপেই রাখছে। ধরে রাখছে। তো মনে মনে আল্লাহ আল্লাহ বলতে বলতে অ্যাকচুয়ালি এটা থেমে যায়, পরে আমি আর কি সুস্থ হয়ে যাই। প্রায় আবার এরকম 2-3 দিন পর পর তখন ঘরে লাইট টাইট জেলে কিছু দেখেছেন যে? না, তখন আম্মাকে বলি যে আম্মা আমার লাইট ধরান। ও তখনই চলে আসে আপনার আম্মা? আম্মু পাশে আমাদের রুমটা হইলো আর কি, যে ঢাকার মধ্যে 3টা রুম একত্রে করলে একটা রুম যত বড় হয় হুম হুম। তত বড় একটা রুম। আচ্ছা, ওই আচ্ছা। পাশে আব্বু রাত্রে কাজে যায় বাহিরের, আম্মু থাকে পাশে, মানে আম্মু ওই সাইডে থাকে, আমরা খাটের থাকে আর কি। হুম হুম। তো আম্মাকে বলি যে লাইট ধরান, এভাবে সারা রাত লাইট ধরানো থাকে। লাইট ধরানো থাকলে আর একটা সমস্যা হয় না। আমি আরেকটা কিছু ঘটনা বলতে ভুলে গেছি, যে প্রায় এই ঘটনা কিছু মানে গেট টেপের দিন পর পর হয়, একসাথে হয় না। হুম হুম। তো এরকম আরেকদিন হয়েছে, ওই সেম একই রকমের আসে, যখন বুঝতে পারি আসা ঘুরে বা দেখতে পাই না, তখন দেখি আমার পিছে আমার ঠিক বাম সাইডটা ধাক্কা মারতেছে, ধাক্কা মানে ঘুমায় থাকলে যখন আমি একদমই ঘুমে বেহুশ হয়ে যাই, কিছু মন থাকে না, তখন ওই জিনিসটা আমার ঘুম ভাঙিয়ে দেয়, ধাক্কা মারে। তো ভাবলাম যে আম্মা মনে হয় তো আমাকে ডাকছে, দ্বিতীয়বার ধাক্কা মারলো, এরকম ধাক্কা মারে পিছিয়ে দিকে থাকে, দেখি কেউ নাই। তখন ওই যে আম্মুকে বলি যে আম্মু লাইট ধরান, আমার তো সমস্যা হচ্ছে, ঘুরতে পারতেছি না। আচ্ছা। গেল। এর আবার কিছুদিন পর প্রায় থাকি ভালো, 7 দিন 8 দিন বা কোনো 1 মাসও ভালো থাকি। তো এরকম 9-10 দিন পর আবার দেখলাম যে আসলো, হাঁটাচলা করতেছে, অ্যাকচুয়ালি এখানে ঘরে বই টই ধরে হাতাহাতি করে, ড্রেসিং টেবিলের সামনে যায়, কখনো আমার পায়ের কাছে আসে। কি ওই মানুষটা? আচ্ছা। টাক মাথা, মানে চুল টুল নাই এটা বলতে পারি, আর গায়ে যে পশম ছিল বড় বড় সেটা দেখতে পারি। আচ্ছা।
দেখলাম কখনো আপনি মানে কাউকে ডাক দেওয়ার না না কোনো ইয়ে ই পাচ্ছেন? থাকে না, আমি দেখি মানে অ্যাকচুয়ালি আমার ভয়, প্রচুর সাহস আবার ভয়ও লাগে। তখন চাদর গায়েটা দেই যাতে মানে ভয় লাগে যেন চাদর না দেখতে পারি, কিন্তু চোখ টোকে বের করে রাখি, আবার মাঝে মাঝে দেখতে মন চায়। তো দেখতেছি নাই, কোথায় গেল মনে হয় গেছে ভালোই, তখন ভালো লাগে, ঘুমাইতে পারবো। তখন থেকে আমার চাদরের ভিতরে যে একটা মানুষ ঘাড়ে দম ছাড়লে তো নিঃশ্বাস ফেললে একটা- গায়ের মধ্যে গরম ভাবটা লাগে, তখন বুঝতে পারি। যখন বুঝতে পারি তখন হাসি দেয়, নিজে থেকে হাসতেছে, মানে খিটখিট করে হাসি। আর যখন মানুষ ওই পান টান চিপেলে যখন শব্দটা আসে মুখের, সেটা হচ্ছে আর কি। যখন হাসতেছে তখন তুমি যে মানে চিল্লাবো সেটা পারতেছি না, বুক ফেটে যায় এবং চিল্লানোর জন্য যে আমাকে কিন্তু আওয়াজ বেরোচ্ছে না, আওয়াজ বেরোচ্ছে না এরকম। তখন দেখলাম যে আমার ঘাট চাটতেছে, সেম বাম ঘাট দিকে ধাক্কা মারে, বাম ঘাট চাটে এরকম, মানে ডাইন সাইডে আমি ঘুমাই থাকি, যেহেতু আমি চিল্লা দিছি, জানি যে ডাইন সাইড কাত হয় ঘুমনটা ভালো। তো ঘাট চাটতেছে, তখন আমি চিল্লান দিছি, তখন হয়তো শুনছে যে কি হয়েছে। তখন উঠলো, তখন লাইট ধরানোর সাথে সাথে আর কোনো সমস্যা হয় না। তাবিজ আনলো আম্মু, মানে যদি ইমাম সাহেবের কাছে। আচ্ছা, আমি একটা জিনিস একটু জানতে চাই, যখন লাইট ধরালো এই ঘটনার পর, যখন আপনি চিৎকার দিলেন, তো তখন কি আপনি আপনার ঘাড়ে বা কোনো ধরনের কোনো কিছু চিহ্ন দেখেছিলেন? না, চিহ্ন দেখিনি, বাট পরের দিন সকালে দেখলাম যে বাম গালটায় মানে হ্যাঁচকানো কালো টাইপের হয়ে গেছে, কি রক্ত জমে গেছে। কেউ আঁচড় দিলে যেই ধরনের হয় ওই ধরনের আঁচড় কিছু? টাইপের না, যে আঘাত দিলে যেটা হয় আর কি। হ্যাঁ, ঘুষি মারলে বা গাল আচ্ছা, রক্ত জমাট বেঁধে গেলে যেরকম হয় তো এরকম। পরে সবাই দেখলে হয়তো যে পোকামাকড় এরকম করছে, কিন্তু রাত্রে পোকামাকড় আসবে কিভাবে, এইভাবেই চলে গেল আর কি দিনটা, ব্যাপারটা। তো তাবিজ আমি এর 1 মাস আবার পর ফেলে দিলাম, যে তাবিজ এখনকার যুগে হাত পায়ে তাবিজ বাঁধলে মানুষ ভাববে কি। আচ্ছা, মানে একটু সবাই কেমন ভাবে করবে এই জন্য আপনি ফেলে দিয়েছেন? তাবিজ ফেলে দিয়েছি। তাবিজ যখন ছিল তখন 1 মাস ভালো ছিল। তো এর 1 মাস পর আমাদের বাড়িতে আরেকজন ফাঁসি দিয়েছে আর কি। ওই নতুন যে বাড়িতে নতুন আপনি যে উঠেছেন, বাড়িতে। ওই বাড়িতে? হ্যাঁ। তো কে সে, মানে এটা পাশের, মানে আমাদের বাড়ির 2টা ভাগ করা, কিন্তু একই বাড়ি। মানে আপনারা তো কোনো কারণ টারণ জানতেন না কি জন্য বা কি? এটা অন্য ফ্যামিলির কেউ না? অন্য ফ্যামিলি জানি যতটুকু, যে ওনার হাজবেন্ডের সাথে ঝগড়া হয়েছে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ফাঁসি দিতে আর কি। উনি যে ফাঁসি দিচ্ছে আমার আব্বা, আমার বড় ভাই আর পাশের ঘরের একজন লোক, ওনার যে ঝুলেছিল ওনাকে নামায় খাটে শোয়া রাখছে। আমি দৌড়ে গেলাম, যে দেখি তো উনি কিছু মানে বেঁচে ছিল এরকম আমার মনে হয়েছে, বাট কেউ তখন তাকে ধরে নেই, যে কেস টেস হবে। মানে আপনারা কি মানে ফাঁসি দিচ্ছে এমন টাইমেই কি বুঝতে পেরেছিল কেউ? না, 5-6 মিনিট পর। 5-6 মিনিট পর, মানে তাই আপনাদের কাছে তখনও মনে হয়েছে যে বেঁচে থাকতে পারে? হ্যাঁ, আমি তাকে না হাতটা দিয়ে দেখছি, যে আচ্ছা, আচ্ছা। এরকম মনে হয় যে বেঁচে আছে, আচ্ছা। কিন্তু কেউ ভয় নিয়ে যায়নি, যদি মারা যায় তখন কেস তার হাতে হবে। তারপর সারা রাত আমাদের ঘরের মধ্যেই এই কেস কেমনে মরলো সবকিছু জানার চেষ্টা করলো, পুলিশ আসলো। তো কিছুদিন গেল। তারপর আমি যেহেতু রাত্রে একটু ঘুমাই না, বা আমার ঘুমাইতে প্রায় 4টা বেজে যায়, তারপর রাত্রে বেরোইলাম। আমাদের গেটের বরাবর যে কেচি গেট, পাশের বাড়ি যে ফাঁসি দিছে, এখানে বসা যে প্লেট ছিল, উনি আর কি সবসময় ওইখানে বসে থাকতো। আচ্ছা, যে মহিলাটা ফাঁসি দিয়েছে উনি বসে- জীবিত থাকতে সবসময় এখানে বসে থাকতো, আমাদের সাথে কথা বলতো, এখন কোথায় যাস, ওইখানে যে বসে থাকতো না, সেম ওই উনি মরার পর ওইখানে বসে ছিল, যে আমি দেখলাম আর কি, দেখে দিয়ে তাকায় রয়েছে, যে একটা করুণার দৃষ্টিতে, মানে ওনার যে বুকের ভিতরে অনেক কষ্ট না, সেভাবে তাকায় আছে। এটা কখন দেখেছেন, মানে আপনার রাত দিকে কয়টার তাকায় সময়? রাত্রে 3:30 দিকে। আপনার দিকে তাকায় আছে? হ্যাঁ, তাকায় আছে, যে উনি আপনি অনেক কি কষ্ট। মানে রুম, আপনার রুম থেকে দেখতে পাচ্ছেন না? আমি আমার রুম থেকে বের হয়ে, মানে ফোন আসছে, ফোনে কথা বলার জন্য, যে ঘরে তো আম্মু থাকে, তখন থেকে যে পাশে ওই কেচিটি এনে ঢালা, মানে এই দেওয়া হেলান থেকে দিয়ে ঢালা বসে দিয়ে আছে। ঢালা দিয়ে বসে আছে। তখন আমার দিকে তাকায় আছে। তারপর আমি আর কথা বলবো কি, আমি ভিতরে চলে আসি, সাথে সাথে ভয়ে চলে আসছে। তো এরকম আমার এক ভাই বাইরে থেকে আসছে, জাপান থেকে আসছে, উনি থাকে হাজারীবাগ আর কি। তো আমি ভাইকে দেখতে গেলাম, যে কালকে মানে ভাইয়ের সাথে রাগটাগ করে আমি আর তার দেখা করিনি, যেহেতু কাল 6টার দিকে ওনার ফ্লাইট, তখন আমি রাত্রে দৌড়াই গেছি, না রাগ করাটা ঠিক হবে না, ভাইয়ের সাথে দেখা করে আসি। তাই 11:30টার দিকে হাজারীবাগ গেছি আপনার। তখন ভাইয়ের সাথে দেখা টাকা করে প্রায় আমার ওইখান থেকে 1টার দিকে আমি রওনা হয়েছি আমার বাড়ির উদ্দেশ্যে। তাই রেস্কা টেস্কা পাই না, প্রায় গুলিস্তানে যে আমি হাইটা আসছি, গুলিস্তান পর্যন্ত, গুলিস্তান হাইটা পরে রেস্কা পাইছে একটা, যে নিলাম। আনার পর এখন তো ফোন টোন দেই, নাম্বার কেউ ধরে না, আর গেটে আটকা রাখছে, যেহেতু রাত্রে 2টা বেজে গেছে, এত রাত্রে গেট বন্ধ। এখন আম্মুকে আবার ফোন দিয়ে ডিস্টার্ব করবো। তো আমাদের বাড়িটা হচ্ছে যে ডাস্টবিন, পিছন সাইড তো বাড়ি পড়ছে, ডাস্টবিন গেছে দেওয়াল, তা একদম কর্নার সাইডে। আর বাড়িটা একটু হিন্দু টাইপের বাড়ি, পুরানো টাইপের বিল্ডিং। তো একটা বাথরুম ছিল, বাথরুমের ছাদ। তা আমি গেট দিয়ে যাবো, গেট দিয়ে গেলে শব্দ হবে, মানুষ চোট টোট ভাববে অন্য কিছু। তো ভাবলাম বাথরুমের ওই ডাস্টবিন সামনে, বাথরুমের ছাদ দিয়ে আসবো টপকে। যখন আমি ওই ডাস্টবিনের পিছন দিয়ে গেছি, এত অনেক চিপা টাইপের একটা মানুষ অনেক কষ্ট করে সেখানে ঢুকে।
তো ওইখানে যাওয়ার পর আমি যখন ডাস্টবিনটা দেখলাম যে একটা সেম কালো টাইপের লোকটার চেহারা বানর আকৃতির আর কি, বানরের মতো চেহারা, আচ্ছা আর শরীরে পশম বড় বড় কালো। দেখলাম যে ডাস্টবিনের পানি খাচ্ছে আর কি, মুখ দিয়ে খাচ্ছে, মানে হাত দিয়ে যেমন মানুষরা হাত দিয়ে সব কিছু করে, কিন্তু ওইটা সরাসরি ড্রেনে মুখ দিচ্ছে। সরাসরি ড্রেনের মুখ দিয়ে পানি খাচ্ছে। তখন আমি চিৎকার দিতে পারতেছি না, কারণ আমি চিৎকার দিলে কোথায় যাবো, আমি তো এখন রাস্তায় আছি, তো কোনো ঘরে না বা বাড়ির ভিতরে না। মানে ওই মানুষটার মধ্যে কি ভয় পাওয়ার মতন কিছু ছিল? ভয় পাওয়ার মতো তো ছিল, যে মানুষের অ্যাকচুয়ালি কোনো পোশাক আশাক ছিল না। আচ্ছা, সম্পূর্ণ উলঙ্গ ছিল, লম্ব অনেক হ্যাংলা ছিল। আচ্ছা, একদম হ্যাংলা, ফু মারলে পড়ে যাবে এরকম হ্যাংলা। আচ্ছা, হাত পা চিকন চিকন, কিন্তু লোম গুলো বড় ছিল, কালো। দেখলাম পানি খাচ্ছে, ভয় পাইছি ঠিকই। আমি সাহস নিয়ে হাত পা কাঁপতে কাঁপতে আমি ছাদ দিয়ে বাথরুমের ছাদ টপকে বাড়িতে নামছি। আচ্ছা, আম্মুকে আর ভয় কিছু বলি না আমি, যে এটা দেখছি, তাহলে আম্মু তো হয়তো আর কোনো যে আমাকে রাত্রে বা কোনো জায়গায় থাকতে দিবে না আর কি। তো গেল, এরপরে আম্মু আবার সেদিনকার বাথরুমে যাবে, একই রকমের মানে ওই শব্দ পাচ্ছে আর কি। যখন আম্মু এই কথা বলল, তখন আমি আম্মুকে বলছি যে আম্মু এরকম আমি আর কি দেখছি। আচ্ছা, যাই হোক সাবধান করে দিয়েছি। কিছুদিন পর সেই বাড়িতে আরেকজন বিষ খেয়ে আত্মহত্যা করছে, একই বাড়িতে। ওই একই বাড়িতে? ওই বাড়িটাতে কি কোনো সমস্যা আছে বা কিছু? আমার মনে হয় বাড়িতে কোনো সমস্যা নেই, আমার ঘটনা আমার সাথে এরকম সমস্যা হচ্ছে। আসলে মানে সমস্যাটা ওনার সাথেই হচ্ছে, কারণ উনি যখন মনে হচ্ছে যে সুইসাইড করার জন্য নিজে একটা অ্যাটেম্প নিয়েছে, এরপর থেকেই ওনার সাথে এই ধরনের জিনিসগুলা ঘটছে আর কি। এই জিনিসগুলা উনি টের পাচ্ছে, যেখানে যাচ্ছে কিছু না কিছু একটা আত্মহত্যার ইনসিডেন্ট ঘটে। এই দুইটাই মানে আত্মহত্যায় এরকম টাইপের, বা এমনিতে কেউ মারা যায় সেটা না। আচ্ছা, তো উনি মারা গেল, বাট ওনার আর কিছু দেখিনি, এতটুকু দেখছি। আর একদিন গরমের দিন জানালার সামনে আমি ঘুমাইতেছি, জানালা খোলা রেখা, যেহেতু আমরা পিছন সাইড থাকি, আর একটা চিকন একটা রাস্তা গেছে, চিপা একটা রাস্তা। আচ্ছা, তো ওই রাস্তা থেকে আসা যাওয়া করে না, যেহেতু ডাস্টবিন পাশে গেছে। এবার তখন আমি জানালা খোলা রাখে ঘুমাইছি, দেখলাম যে একদম কঙ্কাল আকৃতির চেহারাটা, দেখলাম দাঁড়ায় আছে। আর কুকুর, পাশের বাড়ি কুকুর পালে 3-4টা, তো ওরা চিলে গেছে, কুকুর খেয়াল করতেছে। তো দেখলাম যে দাঁড়ায় আছে, তখন আমি ভয় পাইনি, প্রচুর ঘুম ছিল দেখা আমি আবার ঘুমাই করছি। পরদিন সকালে মনে হচ্ছে যে আমি জানি এখানে কিটা জানি দেখছি আর কি। যা ঘটনা, পাশে এক ছোট ভাই, পাশের বাড়ির 15-16 হবে, সে শাহর নামে, যে নদীতে ওই লাইন টেন গেলে আমরা সবাই নদীতে বড় বড় জাহাজ থাকে, সেখানে যে আড্ডা মারি। এটা কোথায়? বুড়িগঙ্গা নদী, আপনার মিলবারের মধ্যে জেঠি বলে, পাকা জেঠি। আচ্ছা, তো লঞ্চ থেকে আড্ডা মারছেন, লঞ্চ থেকে নামার সময় টপ করে পড়ে গেছে। ওই লঞ্চে যে থাকে না, চুবি না কি যেন ছিল, ওটার সাথে ধাক্কা লেগে মানে উষ্টাকে পড়ে গেছে। আচ্ছা, তো ওইখানে পড়ে সাথে সাথে মানুষ হাবুডুবু খায়, ওই না একবার নিচে চলে গেছে। মানে সে কি একেবারেই সাঁতার জানতো না বা কিছু? না, সাঁতার জানতো, যেহেতু এলাকার পাশে। কিন্তু আপনার বলার ভঙ্গি দেখে মনে হলো যেন জড় বস্তুর মতন পড়েই ডুবে গেছে। সাঁতার জানতো, বাট তেমনটা না, ভয়ে সাঁতার নামতো না, কখনো সাঁতার কাটতে দেখিনি, আর সাঁতার কিছুটা জানতো। তারপর পড়ে গেছে, বাট আমি তো দেখিনি, সবাই বলছে যে পড়ে গেছে। আমি খবর পেয়েছি, যেহেতু আমি একজন ভালো একজন সাঁতারু, আমি নিজে মানুষকে আমি সাঁতার শিখাই, ঢাকার বাইরেও যাই, তো মনে মনে খারাপ লাগলো যে আমাকে কেন বললো না, আমি তো অন্তত চেষ্টা করতাম বাঁচানোর জন্য। তারপর শুনলাম যে মারা গেছে, লাশ নিয়ে আসতেছে, লাশ নিয়ে দেখতে, লাশ পেতে কোনো সমস্যা হয়নি তাই না? প্রায় ডুবছে 10টার দিকে, লাশ পেতে প্রায় 3 ঘন্টা পার হয়ে গেছে, 2টা-1:30 দিয়ে এরকম দিকে লাশ। আপনি তো ভালো সাঁতারু, আপনার কি মনে হয় যে একটা লাশ ওভাবে, যেখানে জাহাজগুলো তো জেটিতে রাখা থাকে, তাই না, তো জেটির ওখানে পানি তো খুব একটা গভীর না? না, পানি গভীর, কতটুকু গভীর হতে পারে? হবে প্রচুর, সেটা তো বলতে পারি না, অনেক গভীর। মানে ওখানে লাশ হারিয়ে গেলে কি 3 ঘন্টা লাগার কথা খুঁজে পেতে? হ্যাঁ, 3 ঘন্টা লাগার। আচ্ছা আচ্ছা, সেটাই। আর সেখানে প্রায় প্রতি বছর বর্ষার সময় মানুষ 2-1 মারা যায় আর কি। আচ্ছা, তো বাড়িতে নিয়ে আসলে রাত 2টা এরকম 3টা বাজে। তখন আমার বাড়ির সবাই, আব্বা আম্মা, আমার বোন, পাশের বাড়ি সবাই দেখতে গেছে, যেহেতু এলাকার ভালো ছিল, দেখলে সালাম দিত। তো গেল, এখন ঘরে আমি একা, যে ভাবতেছি যে দেখতে যাব না দেখতে যাই, যেহেতু এলাকার ছোট ভাই মারা গেছে, দেখা উচিত। তখন আমি দেখতে গেলাম, তখন আম্মু দেখলাম আমাকে যে তুই আসছো কেন, তুই তো ভয় পাস, আচ্ছা, তো সমস্যা আছে। আমাকে না দেখে আমি চলে যাবো। তারপর আম্মুর পাশে আমি, তখন যে লাশটা অ্যাকচুয়ালি মানুষ বাঁচানোর জন্য চেষ্টা তো করে, যে মরার খাটে যেটা গোসল করায়, সেটার মধ্যে শোয়া রেখা তেল ডলতেছে, তেল লবণ টবণ ডলতেছে শরীরে, সারা শরীর। কেন? শরীরটা গরম হয় যদি বেঁচে ওঠে। আসলে মানে বুঝছিস না, মানে কাছের মানুষ যারা আসলে বিশ্বাস করতে তো কষ্ট হয়ে যায়, তো শেষ চেষ্টা মানে তারপরেও আর কি করে যাচ্ছে, যদি কিছু হয়।
কিন্তু এ অনেক চেষ্টা করতেছে, এমনকি বুকের মধ্যে এই যে শরীর ঝাঁকি দিয়ে একদম লাস্টে আলগায় ঝাঁকি দিতেছে, পেটের মধ্যে চাপ দিতেছে। একটা মানুষকে মানে প্রচুর কষ্ট হইতেছে দেখতে। একটা মানুষ হয়তো জীবিত থাকলে এমন হয়ে করলে জীবিত মানুষও মারা যেত। ঝাঁকি দিতেছে, উঁচা উঠতেছে, পরে লাস্টে শোয়া বা পেটের মধ্যে যা দিতেছে পানি বের হয়ে যায়, মুখ দিয়ে ফেনা টেনে বের। ওই মুহূর্তে আমি ওগুলো দেখা মনে হচ্ছে যে লাস্টটা উইঠা আমার দিকে আসতেছে, আব্বাইয়ের কাছে। মানে এরকম আপনি দেখতে পাচ্ছেন, আমি- মনে হচ্ছে আপনার মনে হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে। তা আম্মাকে আমি বলবো যে আম্মা আমাকে ধরেন, এটা বলার মানে অতটুকু আমার নেই। পাশে একটা খাম্বা ছিল, ইলেকট্রনিকের যে খাম্বা, আচ্ছা। সেটা থেকে ধরবো, সেটা ধরার আগে আমি নিজে পড়ে গেছি, আমি জ্ঞান হারিয়ে ফেলছি। আচ্ছা। কেনার পর সবাই আমাকে নিয়ে আর জ্ঞান হারানোর আগে পর্যন্ত আপনি দেখতে পাচ্ছিলেন লাস্টটা আপনার দিকে আসছে। আমার দিকে আসতেছে। ওটা দিকে আমি ভয় পেয়ে নিজে অজ্ঞান হয়ে গেছি। পরে যখন জ্ঞান ফিরছে তখন দেখলাম আমি ঘরে আমাকে হাত পায়ে তেল দোলতেছে। লাস্ট আগে যখন ডলতো, এখন আমার হাত পায়ে তেল দোলতেছে, যেটা আমার শরীর গরম হয়। ওকে। তো যাই হোক, এরপর থেকে আমি লাস্ট আর দেখি না, কারণ দেখা হয়তো আমার পক্ষে ক্ষতি হয়ে যায় আর কি। রাইট। এই কিছুদিন পর মানে আমার খালতো বোন ও আত্মহত্যা করছে। ওর সাথে দেখা হয়েছে যেদিন মরবে এর একদিন আগে নিউ মার্কেটে যখন আমি শপিং করতেছি ফ্রেন্ডের সাথে, ও আর বয়ফ্রেন্ডের সাথে শপিং করতেছে। আচ্ছা। আমি দেখিনি, কিন্তু আমার বোন আমাকে দেখা দৌড়ায় দৌড়ায় আমার গলা ধরলো যে ভাই তুই এখানে। তা আমি কি তোর কতদিন পর দেখলাম, তোর ফোন টোন বন্ধ, তোরে খুঁজে পাই না, তার নাম্বার দিয়ে যা, আমি কালকে বাসায় যাবো। আচ্ছা ঠিক আছে, কালকে যাইস, আমি থাকবো। তো ওর রাত্রে 1:30টার দিকে খবর শুনছি যে ও মারা গেছে। ওই দিন রাতেই? হুম। অথচ আপনি তো তাকে মোটামুটি হ্যাপি অবস্থায় দেখেছেন। হ্যাঁ, বিকেল টাইমে দেখছি। তাহলে কি ঘটেছিল আসলে ফ্যামিলির সাথে বা ফ্রেন্ডের সাথে কিছু এই হয়েছে, কয়েক ঘন্টার মধ্যে? পারিবারিক কারণে হয়তো, মানে পারিবারিক আসলে হ্যাপি হয়তো ছিল। না, কিছু জিনিস আছে যে তুই দূর থেকে বাইরে থেকে দেখে বোঝা যায় না অনেক কিছুই। তো যাই হোক, মানে কিছু একটা প্রবলেম ছিল যে জন্য সে মানে সুইসাইড করেছে। হ্যাঁ, তখন প্রায় যাত্রাবাড়ি আলামিন রোড কাছাকাছি আমাদের গ্যানারি থেকে। আচ্ছা। তো লাস্টটা মানে এলাকা চাচু বা ওর মা মাটি দিয়ে দিছে, যদি এটা কেস কামারি হবে, আচ্ছা। পুলিশ টুলিশ আসবে, মাটি দিয়েছে। আমরা লাস্টটা যা দেখতে পারিনি। আচ্ছা আচ্ছা, ওনারা খুব তাড়াহুড়ো করে মাটি দিয়ে দিয়েছেন। আমরা তখন আমাদের খালা আন্টির বাড়ি গেলাম। যাওয়ার পর যেহেতু লাশ দেখতে পারিনি, কবরটা তো দেখবো, এতটুকু সান্ত্বনা তো থাকে। তো লাস্টটা মানে এলাকা চাচু বা ওর মা মাটি দিয়ে দিছে, যদি এটা কেস কামারি হবে, আচ্ছা। পুলিশ টুলিশ আসবে, মাটি দিয়েছে। আমরা লাস্টটা যা দেখতে পারিনি। আচ্ছা আচ্ছা, ওনারা খুব তাড়াহুড়ো করে মাটি দিয়ে দিয়েছেন। আমরা তখন আমাদের খালা আন্টির বাড়ি গেলাম। যাওয়ার পর যেহেতু লাশ দেখতে পারিনি, কবরটা তো দেখবো, এতটুকু সান্ত্বনা তো থাকে। তখন আমার এক ভাগ্নি ছিল, ওর 5 বছর বয়স। আচ্ছা। অনেক ফর্সা, ওর ফর্সা মানে অনেক ফর্সা, চুল লাল লাল হয়ে গেছে, এত ফর্সা। তো ওরে নিয়ে যাব। আমার আন্টির যে বোন মারা গেছে, ওর মামি লাগে, আমি আবার তার আন্টি আন্টি কই। আচ্ছা। তো উনি বললো যে তুমি একা গেলে যাও, তোমার ভাগ্নিকে নিও না, ও দেখ মানে ও তো এক রঙের মানুষ, ওর ক্ষতি হতে পারে। আচ্ছা। তখন দুপুর 1:30 এরকম বাজে। তারপর ঠিক আছে আমি একা গেলাম দিনের বেলা দুপুর 1-1:30টার সময়। আচ্ছা। তখন আমি দেখি বাড়ি থেকে 10 থেকে 12 হাত দূর যাওয়ার সাথে সাথে যে মরা লাশের গায়ে যে আতর সুরমা টুরমা দেওয়া হয়, সেই গ্রানটা আমি পাইতেছি আর কি। আচ্ছা। যে আমি আমার সাথে সাথে পাইতেছি। হয়তো কোনো লাশ টাশ নিয়ে গেলে বুঝতাম যে লাশ নিয়ে গেছে, তার গায়ে থেকে হয়তো গন্ধ হইতেছে, কিন্তু সেটা না, আচ্ছা। শুধু আমি পেতেছি। আর রাস্তাটা একটু নিরূপ টাইপের ছিল, লোকটা কম। ওকে। যেহেতু হয়তো ওই এলাকার মানুষ, আমার বোন মারা গেছে দেখে সবাই তার আমাদের বাড়িতে আসতেছে, এই জন্য কেউ নাই। তো আমি দেখলাম যে ডান টান পাইতেছি, তখন আমি খুশি হইলাম যে এটা আমার বোন হয়তো আমার পাশে আছে। আচ্ছা। প্রায় কবরস্থান থেকে আবার কবরস্থানে যখন যাব, কবরস্থান হয়তো আমার 15 হাত দূরে এরকম, তখন গ্রামটা চলে গেছে। আচ্ছা। কেন চলে গেছে, ভিতরে যায় দেখি যে একজন লোক তসবি পড়তেছে, সাদা জুব্বা টুব্বা পরা, কবরস্থানের ভেতর। কবরস্থানের ভিতরে একটা উঁচা টাইপের আছে পাকা, সেখানে। তো যাক ভালো, আমি কবরস্থানের ভিতরে কবর খুঁজতেছি যে তোমার বোনের কবর কোনটা সেটা। তারপর পাই না, পরে লোকটাকে আমি সালাম দিলাম। তো উনি আমি সালাম দেওয়ার সাথে সাথে উনি দাঁড়ায় গেল, দাঁড়ায় কবরস্থানের ভিতরে চলে গেল, ভিতর দিকে। আমি মানে অবাক হয়ে গেলাম যে কেমন, যে সালামের উত্তর তো দিল, অন্তত দিল না। কোথায় চলে গেল উনি? কবরস্থানের ভিতরে আর কি, কবরস্থানের ভেতরে ভেতর দিকে। উনি ভেতরেই ছিলেন, বাট আরো ভেতরের দিকে চলে গেলেন। মানে এক পাশে ছিল, না দিয়ে একদম কথা না বলে ভিতরে চলে গেছে। উনি যাওয়ার সাথে সাথে কবরের ভিতরে কোথাও থেকে মানে অনেক ঘ্রাণ, চকলেটি ঘ্রাণ বেরোচ্ছে। আচ্ছা। প্রচুর ঘ্রাণ বেরোচ্ছে। তো ভালো, আমি বোনের কবর খুঁজতেছি। এক সময় বৃষ্টি নেমে গেছে, প্রচুর বৃষ্টি,
কবরস্থানে কাদা কাদা হয়ে গেছে। আচ্ছা। দেখলাম একটা নতুন কবর, তো ভাবলাম সেটা আমার বোনের কবরই হবে। ওই কবরে 2টা পুকুর ছিল, বড় বড় 2টা পুকুর ছিল, পাশে বাঁশ বাগান, এরকম বাঁশ আচ্ছা। ক্ষেত্রে। তারপর 2টা পুকুর, একটা পুকুরের পুরো পদ্ম ফুল দিয়ে ঢাকা হয়ে গেছে, বাকি একটা পুকুর ঘাট থাকে জমিদার টাইপের, মানে জমিদার আমলে যে ঘাটলা হ্যাঁ, তৈরি করা থাকে ওই প্যাটার্নের ওরকম ঘাটলা। টাইপের। ওইখান থেকে পানি, এখন তো আমি কিছু নিয়ে যাইনি, ওই যে নারকেল আছে না, নারকেলের খোসা, ওটা নিয়ে আমি পানি নিয়ে কবরে ঢালতেছি, আচ্ছা। কবরে কবর লিখতেছি আর কি। লেখাটা বা শেষ হয়ে গেছে, এখন হাত পা কাদা, এখন হাত পা ধুইব। বাট ওই পুকুরটা দিয়ে অ্যাকচুয়ালি আমার ভয় লেগে গেছে যে পুকুরটা এরকম কেন, কেমন আর পুরোনো টাইপের পুকুর, মানে কবর- পদ্ম পাতা সহ পুকুরটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। বাঁশ ঝাড়টা দেওয়া পুকুর 2 সাইডে। এখন আমি ভাবলাম না, পুকুরটা আমার কাছে অ্যাকচুয়ালি ভয় ভয় লাগতেছে পুকুরটা দেখে, আচ্ছা, যেটাতে আমার ধোয়ার দরকার নেই, আমি বাসে যেতে হবে। তখন কি করলেন? বাড়িতে চলে গেলাম। বাড়িতে চলে যাওয়ার পর আমার যে ওই যে বোন যাকে আন্টি বলতো, আমি যাকে মামি বলতাম, তো মামিকে বললাম যে আপনাদের কবরস্থানে তো আমি কখনো পুকুর দেখিনি, বাট এই কবরে বড় বড় 2টা পুকুর দেখলাম, আচ্ছা। আর এরকম পুরোনো টাইপের। আমি হাত পা ধুতে গেলাম, বাট ভয় লাগলো। তো তুমি ভালো করছো যে এই পুকুরটা অ্যাকচুয়ালি ভালো না, কেন? যে এই পুকুরে প্রতি বছর বলে একটা আলাম খাসি ভোগ দেওয়া হয় আর কি। আলাম খাসি কবরে এই পানিতে দেওয়া হয়, সাথে খাসিটা অ্যাকচুয়ালি ডুবে যায় আর কি, মানে একটা খাসি ওখানে দিয়ে দেওয়া হয় বলির মতন করে, গুলির অনেকটা। মতো করে দেওয়া হয়। মানে এটা কি জন্য, কবে থেকে এই প্রথাটা চালু হয়েছে যখন জানেন? মসজিদে ইমাম সাহেব উনি অ্যাকচুয়ালি স্বপ্নে দেখছে যে এই পুকুরে যে নামবে, ফজরের পর পর যে নামবে, আমি তাকে অ্যাকচুয়ালি তাকে নিয়ে যাব। আচ্ছা। তো উনি এটা স্বপ্নে দেখছে। সেম আজানের পরের দিন সকালে ফজরের মানে আগে আগে দেখে সেম একজন গামছা পর একজন লোক ওইখানে গোসল করবে। আচ্ছা। উনি যে এটা দেখছে, স্বপ্নে যেটা দেখছে বাস্তবে সেটা দেখলো। তো ওই লোকে হাতটা ধরলো যে তুমি নেমো না, সমস্যা আছে, বাট নামে নেই। বাট ওইখান থেকে আর কি ভোগ দেওয়া হয়, তো ওনাকে হয়তো নির্দেশ করছে এরকম দিতে, তারপর তো সবাই ওই কাজটাই করে। এটা এখনো চলছে? হ্যাঁ, এটা এখনো চলছে এই আর কি। আর আপনার তো কোনো রকম কোনো প্রবলেম হয়নি তাই না ওই পুকুরে হাত পা ধোয়া? না, আমি ওটা দেখে আমি ধুইনি আর কি। আচ্ছা আচ্ছা। কারণ অ্যাকচুয়ালি কি, আমি যখন এই কাজটা করছি 2010-এর 15 জানুয়ারি, তখন থেকে আমি যেখানে যাই, যেখানে যদি রাত্রেও থাকি, বাট সেই বাড়িতে কি হচ্ছে পরের দিন সকালে আমি আর কি বলতে পারি, বলে দিতে নিজেই বলতে পারেন না? হ্যাঁ, নিজেই বলতে পারি পরের দিন সকালে, বাট যখন সাথে সাথে তখন না, রাত্রে থাকার পর রাত্রে আমি এটা। মানে আমি বলতে চাইছি, এখন যদি আপনি আমার সাথে গিয়ে আমার বাড়িতে থাকেন, তাহলে কালকে আপনি বলতে পারবেন আমার বাড়িতে কি কি হয়েছিল না হয়েছিল? এটা আমি এখন বলতে পারতেছি না, কিন্তু রাত্রে থাকার পর সকালে বলতে পারবো এরকম কিছু। মানে কোন জায়গায় আপনি কোন একটা রাত্রে পরের দিন যা বলতে পারেন যে বলতে পারি কি হচ্ছে এখানে। আমি জানি না এটা কতটুকু আদৌ পসিবল বা কতটুকু আদৌ পারেন কিনা, এটা যেরকম হয়তো বা বলি, কোনো একটা সময় যদি কখনো প্রমাণ করা সম্ভব হয়, আমরা একবার চেষ্টা করে দেখতে পারি যে আজকে রাতে আমরা যেই জায়গাটাতে আছি, যেই জায়গায় আমরা ঘটনা শুনছি, তো এখানে কি হয়েছে কিনা পরবর্তীতে যদি আমরা জানতে পারি আপনার কাছে, তাহলে হয়তো বা আমরা বুঝতে পারবো। তো ওকে, রাহাত ভাইয়ের ঘটনা তো শুনলাম রেহান, এবং রাহাত ভাইয়ের ঘটনাও শুনলাম, রাহাত ভাই যেসব ঘটনা ঘটিয়েছেন সেটাও শুনলাম। তো আমার কথা হচ্ছে যে ওনার স্টোরিতে আমরা বেশ কয়েকটা সুইসাইড এবং সুইসাইড অ্যাটেম্পট পেয়েছি। তো একটা জিনিসই রিকোয়েস্ট থাকবে লিসনারদের কাছে, ডু নট টেক ইট অ্যাজ অ্যান ইন্সপিরেশন, দিস ইজ নট দ্য ওয়ে। আমরা শেষ পর্যন্ত দেখব, এই চেষ্টাটা আমরা করব না। আমার মনে হয় রাহাত ভাইও আর এটাই সবচেয়ে বলবেন। বড় কথা হচ্ছে হ্যাঁ, আমি চাই যে আমি যেটা করছি সেটা যেন কেউ না করে। কারণ ধরে আমার রাগ অ্যাকচুয়ালি অনেক বেশি, রাইট। এই রাগের কারণে অনেক ক্ষতি হয়ে যায়, তো এই ক্ষতিটা যেন কেউ না করে। থ্যাংক ইউ সবচেয়ে বড় রাহাত ভাই, কথা আপনি হচ্ছে- নিজে এটা বলে দিয়েছেন, এটা খুবই ভালো হয়েছে শ্রোতাদের জন্য। আর আমি মনে করি যে কেউ সুইসাইড বা এই ধরনের অ্যাটেম্প নেওয়াটা এটা সম্পূর্ণ আমি কাপুরুষতারই কাজ। হয়তো ইচ্ছাকৃত ভাবে করি নাই, আমি একটা ফাইজলামি টাইপের করতে গেছি, কিন্তু এটা বাস্তবে সিরিয়াসলি হয়ে গেছে। রাইট। অনেকে এটা ইমোশনালি এভাবে নেয় যে এটা চিন্তা করে যে আমার মৃত্যুটা দেখে হয়তো আমার আশেপাশের মানুষ খুব কষ্ট পাবে, হ্যাঁ, তখন আমি আবার- একটা প্রতিশোধের মতো নিতে পারবো। হ্যাঁ। কিন্তু সত্যি কথা বলতে কি, একটা মানুষ যখন চলে যায় না, তখন আর কেউ বেশি দিন মনে রাখে না। মনে রাখে সে যত আপনই হোক না কেন, আলটিমেটলি সেই মানুষটারই চলে যাওয়া হয়, জীবনটা তারই ক্ষয় হয়, আর কিছু হয় না। ওকে, আমরা চল, আরো একজন আছে, এবার তার ঘটনার দিকে চলে যাই। ওকে, ডর নিয়ে আবারও আমি আর সুমন্ত আছি সবসময়, আর ডরে সবসময় অতিথি থাকেই। আর আজকে আমাদের সাথে সাগর নদী না, আমাদের সাথে আছে আকাশ। কেমন আছেন আকাশ ভাই? ইনশাল্লাহ আপনার দোয়া ভালো আছে, আল্লাহ রহমতে। ওকে, তাহলে আমরা কি শুরু করে দিব? ঠিক আছে, আমরা তাহলে আর সময় নষ্ট না করে শুরু করি। প্রথম গল্পটা কোনটা সেটা দিয়ে শুরু করি আমরা। আর তার আগে একটু আকাশ ভাই কি করেন বলে আমি দেবেন? রিক্সা চালাই, আমি এক আচ্ছা। পায়ে রিক্সা চালাই, এই রিক্সা চালাই আমার সংসার চলে। এক পা দিয়ে আপনি রিক্সা চালাচ্ছেন? তো এই জায়গায় বলতে চাই যে আকাশ ভাই আমাদের সঙ্গে জার্নিতে যোগ দিয়েছে, উনি রিক্সা চালায়, মানে বুঝতেই পারছেন যে তার জন্য জীবন ধারণটা কতটুকু কষ্টকর। এবং তার চেয়েও আরো একটা বড় বিষয় হচ্ছে ওনার একটা পা নাই, তারপরেও
একটা মানে অদম্য ইচ্ছা থেকে উনি ডট টিমের সাথে যুক্ত হয়েছেন জার্নিতে, যে আজকে তার ঘটনাগুলো বলতে চায়। চল তাহলে শুনুন, আমরা গল্পে চলে যাই। আচ্ছা আকাশ ভাই, আমরা শুনেছিলাম ডট টিমের কাছে ঢাকা শহরের খুব মানে বিখ্যাত একটা মেডিকেল কলেজে আপনার কিছু একটা ঘটনা হয়েছিল। তো এই ঘটনাটা কি ছিল একটু শুরু থেকে বলেন, এবং এটা কতদিন আগে ঘটনাটা ঘটেছে? ঘটনাটা হচ্ছে আমার শালা মিয়া। আপনার শালার সাথে ঘটেছে? আমার শালার নাম সুমন। তো ছোট মানুষ, ওরা তো 3-4 জন মিললা ল্যাংটার মাজার গেছিল। আচ্ছা আচ্ছা। ওই ল্যাংটার মাজারটা হেরা 4 দিন ঘুরিয়া মানে সবাই মিলে সবার যার যার মতো হয়ে বসে একলা। মানে আমার শালা বলতে একলা মানুষ কি মাজারে কি বেয়াদবি করছে না কি করছে ওরা আর বলতে পারে না। আচ্ছা। পরে একদিন রাতের 12টার সময় আমাদের বাসা আইসে। 12টার সময় আমার শালা ডাক্তার গেট ঠাবা যে দুলাভাই গেটটা খুলেন। কি হয়েছে? দুলাভাই আমি সুমন। আমরা খুলে দিকে আসো সুমন। পরে সুমনের মারা ডাক দিলাম এবং সুমনের বন্ধু ডাক দিলাম। পরে ওর মানে কাপড় চোপড় মানে কিরকম একটা রক্ত মানে পায়ের দিকে চামড়া উঠে যেতেছে পায়ের দিকে। পায়ের দিকে চামড়া উঠে যাচ্ছে? পায়ের দিকে মানে বেদবি করেছে তো, মানে পাওয়াটার ভিতরে মানে চামড়া দিয়ে আস্তে আস্তে খুলে পড়ে গেছে। আচ্ছা, মানে আপনি বলতে যাচ্ছেন ওই মাঝারে সে এমন কিছু কাজ করে আসছে যেই কাজটা করা উচিত না? না। আচ্ছা, ওকে। তারপর যাক, তারপর আমরা কার মারে বললাম দেখো সুমনের পায়ের দিয়ে রক্ত বেরোতেছে, তো তুমি এক কাজ করে ওর কি যেন হয়েছে। পরে আমরা বলি সুমন তোমার কি হয়েছে? কো তুলো ভাই আমার তো কিছু হয় নাই। পরে ঠিক আছে, আমরা তোমার পায়ে কে সাপ কে রক্ত, পর তুমি প্যান্টটা পাল্টাও। পরে সেই প্যান্টটা খুললে পাল্টাতে পেনের লাগলো মানে গোস্ত তাই না তুমি আসতেছে মানে কাপড়ের সাথে সাথে মাংস খুলে যেতেছে। তারপর খুলে যাচ্ছে। পরে আমরা আবার এই চিন্তা ভাবনা করে তাদের সবাই মিলে তাড়াতাড়ি এটা কোনো মতো পেঁচায় মশায় মেডিকেল নিয়ে যেতেছে। তো তার মা মানে আত্মীয় সবাই মিললাম রাতে 12টার দিকে সিএনজি মুঞ্জি পাই না কিনা ওরা। লাস্টে একটা সিএনজি পাইছি, এক সিএনজি সবাই কিছু আর বাকি মানুষ অন্য দেওয়া বাস মানে মেডিকেল কেউ মতো করে পৌঁছায় যাবার লেগে মেডিকেলে নিয়ে আসছে। তো যাক, আমি আবার দূরে গেলাম। লিফটের 5 তলা ভর্তি হয়েছে। আচ্ছা, ওই হাসপাতালে 5 তলায় 115 নম্বর ওয়ার্ড। ওকে। তোরা একটু তারপর ডাক্তার নাই, নার্স আছে। নার্সের বললাম, নার্স বলছে ঠিক আছে তুমি এক কাজ করো, তোমার এটাকে সিটি এবার বহন করো, তোমরা রুগীর কাছে থাকো আর আমি স্লিপ দিই তোমার কাজ করো। ম্যাডাম আমি আপনার কাছে যাই, আপনি কি দিবেন আমাকে দিয়েন। ম্যাডামের নাম দিয়েছেন, ম্যাডামের স্লিপ লিখে দিছে, ওষুধ দিলাম আমার আবার ডেটল মোটর যা যা লাগে আনার জন্য। তো আমি আবার গেছি, যেতে 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 এক বৃদ্ধ মহিলা মানে একবারে বয়স্ক, মানে আমি যে সিঁড়িতে নামতেছি আমি লিফটটা পারতে পারি না, সিঁড়ি দিয়ে আমি নামতেছি। একটা বৃদ্ধ মহিলা বলছে তুমি কোথায় চাও? আমি দেন আমি খালা আমি ওষুধ আনতে যাবো। ওষুধ এইদিকে পাইবা না, তো ওষুধ এক কাজ করো তুমি ওই সিঁড়িতে পাই অন্য গুলিতে যাও। আচ্ছা। তো অন্য গুলিতে গেলে ওই গুলিতে তোমার পিছিয়ে দেখবো একটা ডাক্তারখানা ওষুধ নিয়ে বসে। আচ্ছা। তা আমি ঠিক আছে হইতেও পারে। তো আমি আর ওদিকে না যাই যে আমি ওইদিকে গেছি আর কোথাও গেছি। কতক্ষণ পর্যায়ে দেখি মানে কিরকম মানুষ নাই টানুষ নাই কিছু নাই, মানে একবারে নীরব মানে এরকম একটা জিনিসটা ভয়াবহ জিনিসটা। আচ্ছা। লাশের ঘর, মানে মর্গের কথা। আমি হাঁটতে হাঁটতে মানে কোন জায়গায় গেছি, তারপর আমি দেখি একটা গেট খুলে গেছে। পরে আমি চিন্তা করলাম ডাক্তারখানা আছে। আমি ওই ডাক্তার মনে যে আমি ঘরটা ঢুকছি, ঢুকে দেখি কি মানে আপনি মানে একটা দরজা খোলা দেখে আপনি ভেতরে যাচ্ছেন যে হয়তো বা এখানে কেউ থাকতে পারে। জি জি, সেই জন্য আপনি ঢুকেছেন। জি জি জি, আমি দেখছি দরজা খুলছে কে জানি, আমার ডাক্তারখানা আছে। তো ডাক্তারখানা থাকলে বেশ আমি ওটিকে ওষুধ ফষুধ লম। হ্যাঁ, আমি ডাক্তারের রুম অনুযায়ী আমি মর্গ ঢুকেছি। আমি তো জানতাম না এটা মর্গ, আমি তো মনে বুঝলাম যাক এটা ডাক্তারখানা। তো তাতে ভাবছিলাম যে কি গেট খুলে পর দুনিয়ার কান্নাকানি চারুকটা মর্গের ভেতরে যেই ঢুকলেন, মানে আপনি ঢুকে মনে হচ্ছে যে চতুর্দিকে কান্নার শব্দ পাচ্ছেন। জি জি জি, চতুর্দিকে কান্নার শব্দ পাচ্ছি। তো আমি আবার দেখি লাশ আর লাশ। আচ্ছা আচ্ছা। তো কান্নাকানি তো এটা তো কোনো ইয়া না, লাশের থেকে তো আসার কথা না, তারা তো মৃত্যু মানুষ হবে কেমন কান থেকে। মৃত্যু মানুষ তো আমি চিন্তা করলাম যাক এটা হতেও পারে। আপনার কাছে স্বাভাবিক মনে হয়েছে এটা হতেও পারে? হ্যাঁ, মানুষ কাঁদছে। তখনই ভৌতিক কোনো কিছু একটা ধরে নিয়ে যে স্বাভাবিক ভাবে নিজের সাথে যে হ্যাঁ ভৌতিক কোনো কিছু ব্যাপার হলে অ্যাটলিস্ট আমার ধারণা উনি বোঝাতে চেয়েছে যে অ্যাটলিস্ট উনি ব্যাপারগুলোর সাথে ইউজ টু। আচ্ছা জি জি। যাক, আমি চিন্তা করলাম এই লাশের এই ঘরটা আমি এবার কেমে যাবো, তো এটা তো ডাক্তার করি না, তো আমি তো মর্গে বললাম তা আমি কেমনে চলে যাবো। তা আমি যাইতে লইছিলাম, পিছিয়ে আমার কিছু ডাক্তার এই ছেলে এদিকে আসো, এই ছেলে এদিকে আসো। আমি আবার পিছিয়ে চাই ঠিক মর্গে গিয়ে ডাক দিব, আমার পিছু তো কিছু নাই। তখন আমি চিন্তা করলাম যাক কিছু নেই, মানে মনের ভুল তোরা, এটা আমাকে একটা অভ্যাস, আমার বুট পেটনির দিকে আমাকে একটা কাজ বেশি থাকে আর আমাকে সাহস বেশি, এটা দেখে আমাকে একটা ইয়ে আছে কায়দা আছে, তাই এরকম ভয় পেলে চলবো না। তো ঠিক আছে, আমি আবার গেটটা আমি আবার ভয় তুলেছি, চুরি মানে ভয়ঙ্কর চিৎকার। তখন আমি কি এত ভয়ঙ্কর চিৎকার জীবনে শুনে আর আমি দেখি আমি আশেপাশের কোন আমি ছাড়া কোন
আর খাই লাশ। আমি লাশের সামনে বসছি, আমি আবার লাশের বান খুলছিলাম, একটা বান খুলছিলাম, খুলে দেখি একটা চোখ হিরিগুম বড় লালের মতো টুকটুকা, মানে জিপেটা এইভাবে বেড়ালিস, এটা আবার যে মেচে বান দেয় আবার ঠেস। আমি গেছি হে বৃদ্ধ মহিলা আমার সামনে রেখে তুমি কই চাস, তুমি না ওষুধ নিবা? আমি না, আমি ওষুধ নিব না, এটা তো আপনি তো আমার ভুল ঠিকানা দিচ্ছেন, তো এটা তো লাশের ঘরে আমার রয়েছে মরগেস, তো আপনার কথা আমি শুনব না। কেন তুমি কথা শুনবো না? তুমি শুনেন, আপনি কি আমার কি জানে মাত্র হয়েছেন না আপনার কি? আপনার আমি এতটুকু আমার একটু বলেন। আর কিছু না বললে অনেক তুই যা, এত হেল্প করলো কোয়া পর্বত। আমি একে দৌড়ে লাড়ি স্লিপ করে পড়ে যাই, এই সিঁড়িতে পড়ে যাওয়ার পর আমার মামুরা এক বুঝেছে যে আমার বাইক নেই কই, এত গেছে ওষুধ লিখে। পর আমার বাইক মামু সবাই মিলে দৌড়ে দেখি সিঁড়িতে আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পর তো মামু আমার উঠাইছে, উঠে মাথায় পানি দিচ্ছে, আমার দেখবো না উঠে কি দেখবো। আমার মামু আমার মাথার পানি দিয়ে 1 ঘন্টার পর মানে 3:30টার সময় আমার মাথার জ্ঞানটা আইসে। জ্ঞানটা বলছে তোমার কি এই করে আমি তো দুটো ঘুরে এসেছি। রেহান, ঘটনাটা কিন্তু একটা ইন্টারেস্টিং একটা ঘটনা, কিন্তু হয়তোবা আমার ধারণা যে লিসনাররা এবং এখানে যারা আছি আমরা সবাই একটু আমরা মানে বুঝতে সমস্যা হচ্ছে, বিকজ অফ ওনার মানে ওএফটি টকিংটা, এটার জন্য আমরা হয়তো ঘটনাটা পুরোপুরি বুঝতে পারছি না। ওকে, তো এইটাই যে মেডিকেল কলেজের কথা বলছেন, মেডিকেল কলেজের ঘটনা। তো ওকে, আমরা তো প্রথম ঘটনাটা শুনলাম আকাশ ভাই আপনার কাছে, এবার আরো একটা ঘটনা আছে যেটা আমরা ডট টিমের কাছে শুনেছি। সেই ঘটনাটা কি ছিল, একটু সেই ঘটনাটা শুনে ফেলি রেহান। চল শুনে ফেলি। আমার ঘটনা হচ্ছে, আমি একদিন রাতে শুয়ে রয়েছি, বৃহস্পতিবার দিন রাত, শুক্রবার দিন রাতে আমার স্বপ্ন দেওয়া হয়েছে যে তোমার বাবা মারা আছে, তুমি আসো। শুক্রবার দিন রাতে আপনি স্বপ্ন দেখলেন যে আপনার বাবার মৃত্যু হয়েছে, স্বপ্ন দেখেছেন? জি জি। তারপরে কি হলো? তারপরে আমি স্বপ্ন হইতে পারে ওয়াইপলে না বললা, তো আমি আমার কাজের মধ্যে নাম চলে গেছি সকালবেলা। রাতে 11টার সময় বাসা আইসি, তো এরকম সময় আবার ফোন আইছে দেশেতে। আমার মা ফোন দিয়ে বলছে, বাবা তুমি কোথায়, তোমার বাবা মারা গেছেন, তুমি তাড়াতাড়ি আসো। সত্যি সত্যি আপনার? হ্যাঁ সত্যি সত্যি মারা গেছে। হ্যাঁ, তো বলছে তারপরে মা এটা কি বলেন, আমি গত রাতে আমি যে স্বপ্নটা দেখছি এটা কি সত্যি হইতে পারে? আমার মা বলছে তুমি কি দেখছো? যে আমি দেখছি আমার বাবা মারা গেছে। সত্যি বাবা, তুমি যেদিকে আসো তুমি তাড়াতাড়ি আসো, যে এই রাতে আসো, তুমি না আসলে তো লাস্টটা কবর হইব না। কারণ তোমার বাবা মরার আগে বলছে যে আমার ছেলেটা তুমি 1 নজর দেখতে যাবো, আজ যদি ছেলেটা নজর না দেয় আমরা 1 মুঠের হাতের মাটি দেওয়া যেন আমার পরে প্রথম আছে, এটা বলছিল। 1 মুঠ আপনার হাতের মাটি যেন প্রথমে পড়ে, এটাই আমার বাবা বললে মারা গেছে। আমার কাছে আমার বউরে বলছে, শোনো তুমি আমার বাচ্চাটা নিয়ে তুমি শুয়ে থাকো, টেনশন করো না, আমি বাবার কবর দেবো, আমি 2-3 মিনিট আমি এসে পড়বো। রওনা দিলাম। রাত্রে রওনা দেওয়ার পর দেখি কাউন্টার বন্ধ, সব 11:30 বাজলে কাউন্টার একটা বন্ধ হয়ে যায়, মানে কোনো গাড়ি করে আর উঠে নাই যাওয়ার জন্য। অনেক কেমে যাবো, একদম বাবার মৃত্যু শুনলাম তো অনেক কথা, তো আমি 2-3টা গাড়ি আমি থামাইছি, কেউ থামাইলো না। লাস্ট পর্যন্ত একটা গাড়ি পাইছি, ফরিদপুর যাবো মালের গাড়িটা। ফরিদপুরের গাড়িতে? হ্যাঁ, ফরিদপুর গাড়ি না, ওটা আপনার পিক আপ। আচ্ছা আচ্ছা, মালের পিক আপ, মানে মাল লয়ে যেতেছে। আমার রাস্তা আমার দিল। আপনাকে কোথায় নামাই দিল? চৌরাস্তায় নামাই দিয়েছে। আপনাদের বাসা থেকে সেটা কত? আমাকে বাসা থেকে আবার 10 খেট পার হয়ে ঠিক হাইটে যেতে হয়। নামাই দিয়েছিল বাজে 1টা। হ্যাঁ, তারপর আমি হাঁটা শুরু করলাম। অঞ্চলে গিয়ে আমি আল্লাহ আল্লাহ আমার পাপড়ারে কিলে নিয়ে গেলাম। ওই যে রাস্তাতে আমরা যাবো, এই রাস্তা একজন মানুষের আর কোন মানুষ আইতে পারে না। আচ্ছা, এত চিকন সরু রাস্তা? হ্যাঁ, চিকন রাস্তা, মানে একজন দিয়ে আরেকজন আইতে পারে, ডান খেট পাড়ে এরকম অবস্থা। দূরে থেকে একটা লোক কেটা সামনে এসে দেখে আমার বাপ। আপনি ভয় পাননি? না না, আমি ভয় পাই না। আমি আবার বলছি, আব্বা তুমি বলে এরকম করে না, তুমি বলে মৃত্যু হয়েছো। আমার আম্মা তোমার ফোন দিয়ে বলছে যে একটু আগে 1 ঘন্টার আগে পরনে আমি তোমার আইসি তোমার দেখবার জন্য। ও আমার আব্বা বলছে, না বাবা আমি তো মরি নাই, তুমি একটা তুমি এত রাত করে আইসো, তোমার আমি আগে আমার বাসায় নিয়ে আইসি। আচ্ছা, তোমার মা এটা সদান করছে, তুমি চলো। আমি ভাবছিলাম ঠিক এটা হইতেও পারে, আমার মা মনে দেখে নাই, অনেকদিন ধরে দেখে না, এই জন্য হইতেও পারে আনানোর জন্য এই ধরনের একটা দুষ্টামি করেছে। হ্যাঁ, দুষ্টামি করছে, আমি এটা ভাবছিলাম। আব্বার আব্বা তুমি এক কাজ করো, আমি আগে যাই, তুমি পিছিয়ে থাকো। আমার আব্বা কয়, না তোর কিছু সমস্যা নাই, আমি আগে যেতেছি, তুই আমার পিছিয়ে পিছিয়ে। আমি যেতেছি, আগে যেতেছি। আমার বাবা কিন্তু স্যান্ডেল পিনতো, পিনাই যেটা কি আমার বাবার কোনো জুতা নাই, খালি পায়। তাই আমি ভাবছিলাম যা খালি পাবো না আজকে, মানে জায়গা মিডল ম্যান হয়ে যায় কাছে যেতেছি। 2 বাড়ি পালাইলাম আমার বাসাটা। আবার বাড়ির সাইডে মানুষের অনেকজন হয়েছে কথা, এটা আমি শুনতেছি কানে। আমি আব্বার আব্বা আমার বাড়ির ভিতরে কি হচ্ছে উঠে চাই, বাবা কিছু না, কোনো একটা বিয়ের একটা অনুষ্ঠান হতেছে। তাই বলছি, তুমি উঠে কই যাও, তোর বোনটার আছে, তোর বোনটার লেম, তোর বোন এলে তোর এক লোক বিয়ের অনুষ্ঠান নিয়ে খেতে যাবো। তো তখন উঠে গেছে, তোর বিয়ের করে হয় না। তা আমি আবার আমার মা আবার আমার বাবার দিক যখন যেতেছি, যে বট গাছ যেতেছি, মাথা মানে একটা মাথা মানে আমি আগামো আমার চোখে পড়েছে। তো আমার মা দেখতেছে, দেখ দি তোর ভাই ওই চিপারে কই যা, মারা দেখতেছে না যে আমি কাল লোক যেতেছি। পর আমার ভাই পাঠাই দিল, বোন পাঠাই দিল, মা ভাই বললো হারিকেন নিয়ে, এই আকাশ তুই কই যেতেছিস চিপার ভিতরে। আমি কে আব্বা আমার ওই বোনের নিয়ে যাবো, বোন শুদ্ধ তোমাকে বিয়ের বাড়ি বিয়ে খাতে নিয়ে যাবো। না কোনো বিয়ে না, তাড়াতাড়ি
উঠিতে আয়া টান দিই আমার আড্ডা টানটা নিয়ে বাসলে যায়, বাসলে দেখি তখন আপনাকে যখন টান দিচ্ছিল তখন আপনার বাবা কোথায়? আমার বাবা নাই, আপনি আর তাকে সামনে দেখতে পাচ্ছেন না না? তখন আমি কিছু আমি আর তখন এটা খেয়াল করিনি যে বাবা আছে কিনা আছে এটা আমি আর দেখিনি। আপনি তো আপনার মতন যাচ্ছিলেন আমার তার তখন পেছনে পেছনে। পরে চাই দেখি যে আমার বাবা লাশ। আমি মারা কই মা যে আমার বাপ যদি মারা থাকে তো আমি যে যা শুনে যে আমি রাস্তা দিয়ে এটা হয়েছে একটুখানি যা পথ শুনে যার সাথে হাইটে হাইটে আসলাম। সেই কি আসলো বাপ তো আমার একটু আগে আমার লোক চললো তো কস কি তুই তো বাপ একটু আগে তোর লিয়ে গেলো কই লিয়ে গেলো আমি কই যে আমি রাস্তার মাঝখানে আইতেছি আমার বাপে আমার লিয়ে গেল তো অনেক কানাকারি করবো যে কবর দিলাম, কবর দেওয়ার পর তবে আমার মা বলছে তুই আর উই বটগস্তা যাস না, তুই আর একটা ক্লাস যাস না। শনিবার দিন লাস্ট কবর দিয়া পরের 5 দিন গেছিলাম বাসায়। আচ্ছা, তারপরে আপনি 5 আবার দিন ঢাকায় ফেরত আসেন। হ্যাঁ, এই আমার কথা। আচ্ছা, বুঝতে পেরেছি আকাশ ভাই, আপনার ঘটনাগুলো বিশ্বাস করা অনেক বেশি জি, জি। কষ্ট হয়ে যায়। কারণ অনেকে হচ্ছে তো ধর জাগত যাওয়ার কাছে মৃত মানুষ ফিরে আসতে পারে একমাত্র আমাদের শ্রোতা বন্ধুরা যেভাবে বলেন, আমরা যেভাবে যতটুকু জেনেছি, মৃত মানুষ ফিরে আসে না, মৃত মানুষের রুহু ধরে জিন এ ধরনের ভাবে মানুষকে টানে মৃত্যুর দিকে বা অন্য দিকে বা ভুল দিকে। তো যাই হোক, আপনার ঘটনাগুলো আমরা শুনলাম, আশা করি আপনার সাথে এমন কিছু আর কখনো ঘটবে না। জি জি ইনশাল্লাহ আমরা দোয়া করবেন তোর অনুষ্ঠানে। জি, দোস্ত, অনেকগুলা স্টোরি আজকে আমরা শুনলাম, অনেকগুলো এক্সপেরিয়েন্স মানুষ আমাদেরকে জানালো, বাট দুঃখের ব্যাপার হচ্ছে এটা যে আমরা আজকে যেখানে আছি এইখানের যে এক্সপেরিয়েন্সটা যে করেছে, যে এই ভৌতিক অবস্থানের কারণে আমরা আজকে এখানে, সেটা বলার মানুষটা আমাদের সাথে থাকতে পারেনি এবং আমরা চেষ্টা করেছিলাম সেই মানুষটাকে সাথে রাখার জন্য। আসলে সবচেয়ে বড় কথা, সেই মানুষটা এখন ঢাকা শহরেই নাই, তো আমাদের চেষ্টাটা মানে খুব একটা কাজে লাগে নাই সেজন্য। এবং তার যে যুক্তিগুলো ছিল এটারও যথেষ্ট কারণ ছিল, সো আমরা সেই যুক্তিটাও ইগনোর করতে পারি না কখনোই না। যে সে যেই যুক্তি দিয়েছে। তবে এতটুকু বলি যে আমরা যেই ক্লিনিকটাতে আছি, এই ক্লিনিকটা খুব বেশি বড় একটা ক্লিনিক না, ছোটখাটো একটা ক্লিনিক। সমাজের মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষদেরই সাধারণত এখানে আনাগোনা। আর্থিক যতটুকু সচ্ছলতা, যথেষ্ট রিজনেবল প্রাইসের উপরে, রিজনেবল প্রাইসের উপরে গুড ক্লিনিক। এবং এটা হচ্ছে একটা ম্যাটারনিটি ক্লিনিক। এবং এতক্ষণ ধরে আপনারা নিশ্চয়ই জানতে চাইছেন যে এই ক্লিনিকটা নামটা কি। আসলে যেটা নিয়ে আমি একদম প্রথমেই ক্ষোভ প্রকাশ করেছিলাম, হ্যাঁ সেটাই, কারণ বুঝতেই পারছেন এটা হচ্ছে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং এটা স্বাভাবিক। শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠান না, এটা এখান থেকে মানে সোশ্যাল সার্ভিস দেয়া হয়। তো আমরা কখনোই চাই না ভুতুড়ে কোনো কারণে মানুষের এত ভালো একটা ক্লিনিক, এত ভালো ডাক্তারদের উপর থেকে ভরসা উঠে যায়। রাইট। আর আমরা অবশ্যই নামটা যে কোনো মূল্যে আপনাদের সামনে নিয়ে আসতাম যদি এইটার পেছনে কোনো মানুষের কোনো কিছু অবৈধ কাজ কারবার থাকতো, তাহলে অবশ্যই আমরা চাইতাম এখানে এসে কেউ যেন প্রতারিত না হয়। কিন্তু ঘটনাটা নাথিং ইলিগাল অ্যাবাউট দিস ক্লিনিক, at least আমাদের জানা মতে নেই এখানে ইলিগাল কিছু হচ্ছে না, ওটার সাথে আমাদের কোনো কানেকশন নেই। আমরা এখানে আসছি শুধুই প্যারানরমাল একটা রিজনে, এবং সেই রিজনটা হচ্ছে এই রুমে একটা রিজন ঘটেছে। যদিও এই রুমটা এখন একটা স্টোর রুমে পরিণত করা হয়েছে, কারণ এই রুমটা আনইউজেবল হয়ে গিয়েছিল, টোটালি ব্যবহারের অযোগ্য। কারণ যেখানে রোগী আসে সেফ ফিল করতে, সেখানে যদি রোগীকে রাতের বেলা ভয় পেতে হয়, ডর ফিল করতে হয়, সেই ক্ষেত্রে আর কি করার থাকে। সেটাই। আসলে অনেকেই ভাবছেন যে হাসপাতালের ক্লিনিকে কেবিনে কিভাবে আবার ভয় পেতে পারে। ঘটনা হচ্ছে আজ থেকে প্রায় 4-5 বছর আগের ঘটনা এটা। এখানে এই ক্লিনিকের মধ্যে 2 জন রোগী ভর্তি ছিল। রাইট। এই ক্লিনিকে মানে আরো 2টা রুম আছে, আর দিস ওয়ান ইজ দ্য 3rd রুম। এবং যেহেতু একটু ছোট ক্লিনিকটা, এই রুমটা ছিল ডাবল বেড। মানে এক কোনায় একটা বেডে এক রোগীর জন্য, আরেক কোনায় আরেকটা বেড, মাঝখানে একটা স্লাইড ছোট পর্দার মতো ছিল। এভাবে মেইনটেইন করা হতো আর কি। 5 বছর আগে যেই ঘটনাটা ঘটে, খুবই স্বাভাবিক যে কোনো ক্লিনিকে, যে কোনো হাসপাতালে প্রায় মৃত্যু হয় দুর্ভাগ্যজনকভাবে। অনেক সময় অনেক রোগ চিকিৎসার অতীত থাকে, তাই হয়তো অনেক সময় ডাক্তাররা পারেন না বাঁচিয়ে তুলতে। যাই হোক, এটা পুরোপুরি প্রাকৃতিক ব্যাপার, মানুষের মৃত্যু হবেই। বাট অতি প্রাকৃত ব্যাপার সেটা হচ্ছে মৃত্যুর পরে সেই মানুষটার এই একই বেডে, একই ক্লিনিকে আবারও ফিরে আসা। রাইট। ঘটনাটা হচ্ছে এমন যে 2 জন পাশাপাশি বেডে ছিল এই রুমের মধ্যে। একটা রোগী যখন মারা যায়, আরেকটা রোগী যখন থেকে যায়, ওই রোগীটা মারা যাওয়ার ঠিক 1 থেকে 2 দিন পরেই তখনও বেডটা ফাঁকা ছিল, কিন্তু এই রোগী এবং এই রোগীর সাথে যারা অ্যাটেন্ডেন্স ছিল তারা কিন্তু টের পেত ওই বেডের মধ্যে রাতের বেলা অ্যাক্টিভিটিস। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই অনেক সময় কিন্তু বেড খালি থাকলে কিন্তু হাসপাতালে রোগীর আশেপাশে যারা আছে তারা একটু ওই বেডটা ব্যবহার করে একটু শুয়ে থাকলো, যেহেতু পর্যাপ্ত জায়গা থাকে না। তো একজন রোগীর সাথের লোক থাকতে গিয়েছিল, কিন্তু সে রাতের বেলা মানে টের পেল যে ওই বেডের মধ্যে সে একা না, someone else is there. রাইট।
তারপরে থেকেই আস্তে আস্তে মূলত ঘটনাটার সূত্রপাত। ইনফ্যাক্ট প্রথম দিন মানুষটা ওই জিনিসটাকে তেমন একটা আমল দেননি। সে তার কথা অনুযায়ী সে অস্তিত্বটা টের পেয়েও সে ঠিক পাত্তা দেয়নি। পাত্তা না দিয়ে সে বরং তার রোগীকে আরো ভালোভাবে অ্যাটেন্ড করার জন্য তার রোগীর পাশে গিয়েই রাতটা কাটিয়ে দেয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে পরের দিন রাতে যখন আবার সে ঘরে ঢোকে তখন যেটা দেখে সে প্রচন্ড ভয় পায় সেটা হচ্ছে আতঙ্কিত চোখে স্বয়ং রোগী তাকিয়ে আছে পাশের বেডের দিকে। যে তাকানো দেখেই সে ভয় পেয়ে সাথে সাথে তাকায়, কিন্তু তৎক্ষণাৎ কিছু দেখতে না পেলেও বাথরুমের দরজাটা অনেক জোরে বন্ধ হয়ে যাওয়ার শব্দটা সে পায় এবং তখনই হাসপাতাল থেকে এই বেড থেকে সরিয়ে পাশের রুমে নিয়ে আসা হয় এবং প্রথমে ভাবা হয়েছিল এই রোগীটার কোনো মানে সে পাশের রোগী যেহেতু মারা গেছে মানসিক ভাবে একটা সে ভয় পেতে পারে, তো নতুন যে রোগী তাদেরকে এই রুমটা দেয়া হলো। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে দেখা গেছে যে নতুন যারা জানেও না এই রুমে একটা রোগী মারা গেছে, তারাও সেম ঘটনা অনুভব করতে লাগলো। এক্স্যাক্টলি। এবং যেহেতু পরের বারের যারা এসেছে পরে অনেকবারই ট্রাই করা হয়েছে, এখানে বিভিন্ন রোগীকে প্লেস দেওয়া হয়েছে যেহেতু এটা হাসপাতালের অংশ, কিন্তু শেষ পর্যন্ত অনেকে না বলে অনেকে বলে এই রুমে আর থাকতেই পারেনি। কোনো না কোনো ভাবে তাদেরকে রুম চেঞ্জ করতেই হয়েছে এবং সবারই একটাই কথা, কোনো এক মহিলাকে তারা এই বেডের আশেপাশে থাকতে, শুয়ে থাকতে, বসে থাকতে, বাথরুমে যেতে কিংবা কান্না করতে দেখে। মানে দেখা গেছে যে এই রুমটা মানে সে ইউজ করছে, বিভিন্ন ভাবে রুমটাকে ইউজ করছে। তো এমন ঘটনা এত ফ্রিকুয়েন্টলি ঘটতে থাকে যে কোনো রোগী আর এই রুমে থাকতে চায় না। এবং আমরা যার কাছ থেকে শুনেছি তার ভাষ্য মতে ব্যাপারটা এত স্বাভাবিকভাবে ঘটে যে যদি সে হঠাৎ করে দেখতো 12টা সাড়ে 12টার সময় ঢুকে যে আছে, যে কেউ ভাববে যে আরেকজন রোগী থাকতেই পারে যেহেতু ডাবল বেড কেবিন। কিন্তু ভয়টা তারা তখন পেয়েছে যখন সারা রাত ঘুমিয়ে থাকার পরে রাত 3টার সময় যদি ঘুম ভেঙে হঠাৎ করে দেখে যে পাশের বেডে কেউ একজন জাস্ট বসে আপনার দিকে তাকিয়ে আছে, তাহলে হোয়াট ডু ইউ ফিল? I don't know. I'm just sorry যে এখন ওই বেডগুলো এখানে রাখা নেই, তাহলে আমি একটু ওই বিছানাটা দিয়ে তাকাতাম, দেখতাম। আসলে বেডগুলো আর অস্তিত্বই নেই, বেডগুলো অনেক নষ্ট হয়ে গেছে, ঝং ধরে এগুলো ফেলে দেওয়া হয়েছে। এবং এই ঘটনাটা আমরা যার কাছ থেকে শুনেছিলাম সে এই হসপিটালেই কাজ করত এবং একটা পর্যায়ে সে এখান থেকে কাজ ছেড়ে চলে যায়। তার কাছ থেকে আমরা মূলত এই সন্ধানটা পেয়েছিলাম এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথেও আমরা কথা বলেছি। তারা আমাদের খুব রেস্ট্রিকশনের মধ্যে আমরা তাদেরকে বিভিন্ন কন্ডিশন মেনে রাজি করিয়েছি। জাস্ট আমাদের যেই অতিথিরা রয়েছে তারাই মাত্র শুধু দেখতে পেয়েছে এই রুমটার কি অবস্থা। তবে এখন এটার হাসপাতালের একদম একটা স্টোর রুমে পরিণত হয়ে গেছে। সো এটার রোগীদের জন্য ব্যবহার করা হয় না এবং মনে হয় না ভবিষ্যতেও কখনো করা হবে বা কেউ করার সাহস পাবে। Because there is something, এই রুমের মধ্যে কিছু একটা আছে, আমি জানি, আমরা সবাই ফিল করছি। তোকে সেটাই বলতে যাচ্ছিলাম যে আমরা এই কয়েকজন ছাড়া হয়তোবা উনি এখনো আছে। I know তুই ফিল করছিস, এটা বুঝতে পেরেই বললাম যে সামথিং ইজ দেয়ার। যাই হোক, আর এই রুমের ভিতরে আর থাকার আমাদের সময়ও নেই। জানি না সময় থাকলেও থাকার সাহস হতো কিনা বা থাকতাম কিনা, বাট আমার মনে হয় এখন আমাদের চলে যাওয়াটাই বেটার। রাইট। তার মানে